আমরা আজকে যেটা পড়বো সেটা হলো আমরা রোড সেফটি নিয়ে পড়বো। কালকে এর আগের ক্লাসে আমরা রোড সেফটির একটা ম্যাথ দেখিয়েছিলাম, এবং ওই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং আপনাদের আসলে কিন্তু নেক্সট ক্লাসে পরীক্ষা থাকবে, এটা নিয়ে আমি পড়াশোনা করবো ক্লাস শেষে। সো ওইটা, ওটা ছিল রুট সেফটির উপরে, এটাও রুট সেফটির উপরে, এবং সাথে আর কিছু জিনিস আসছে এনএমপি। আর কালকে ম্যাথ বেস কিছু ক্যালকুলেশন দেখছিলাম, আজকে কিছু আমরা থিওরিটিক্যাল নলেজ দেখবো। সো এখন দেখেন, এই যে এটাকে বলতেছি আমরা ক্র্যাশ ম্যাপিং। ফার্স্টে বলবো আমরা ক্র্যাশ ম্যাপিং। ক্র্যাশ ম্যাপিং জিনিসটা কি? একটা এরিয়া আপনি নিলেন, লোকেশন নিলেন, যে এখানে অ্যাক্সিডেন্ট গুলো হয়, কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট গুলো হয় এবং কোন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট গুলো হয়, ওইটা আমরা আইডেন্টিফাই করতে চাই, এবং ম্যাপের মধ্যে এবং ডিফারেন্ট কালার কোড দিয়ে। সো আমি এই যে এটা এখানে দিলাম রাইট অ্যাঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেল কলিশন কি আপনারা হয়তো বা জানেন। সো এটা আমি আগে আগে আলোচনা করছিলাম। যদি ভুলে যাও দেখেন, তাহলে বলে রাইট অ্যাঙ্গেল কলিশন মানে ধরো একটা গাড়ি এইদিকে আসতেছে আর আরেকটা গাড়ি তার 90 ডিগ্রি কোণে আসতেছে। সো যদি এইভাবে যদি সংঘর্ষ হয়, তাহলে সেটা কি হবে? রাইট অ্যাঙ্গেল। আর রিয়ার ইন মানে কি? একটা গাড়ি ধরেন সামনের দিকে যাচ্ছে, একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে, তার পিছন দিকে আরেকটা গাড়ি ধাক্কা দিল, এটাকে বলি আমরা রিয়ার এন্ড। পরে আছে রুট রান অফ। সো রুট রান অফ জিনিসটা আসলে কি? মানে রান অফ মানে রুট থেকে আসলে সে আলাদা হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে। মানে খাদে পড়ে যায় প্রায়। ওটা বাংলাদেশে হাইওয়েগুলোতে অনেক অ্যাক্সিডেন্ট হয়, যারা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে। সো মানে রুট থেকে চলে গিয়েছে। সো এটার আবার লেফট টার্ন। সো লেফট টার্ন নিতে গেলে ধরো বাংলাদেশের ক্ষেত্রে সেটা রাইট টার্ন, আর ইউএস এর ক্ষেত্রে ধরো লেফট টার্ন। এই জিনিসটা আসলে কি? লেফট টার্নে যে অ্যাক্সিডেন্ট গুলো হয় সেটা আমরা এখানে বুঝাই এভাবে। ধরেন এই যে এটা হলো একটা ইন্টারসেকশন। এখন ধরেন ধরেন আমেরিকায় গাড়িগুলা কোন দিকে চলে? গাড়িগুলা সবাই ডান দিকে চলে। সো কেউ যদি এদিকে যেতে চায়, এদিকে চলে যাবে, সোজা গেলে সে ওয়েট করে যাবে। আর সবচেয়ে যে ডেঞ্জারাসটা হলো এখানে তার রাইট লেফট টার্নটা নেওয়া। এখানে তো এটা এদিকে হচ্ছে লেফট টার্ন, এদিকে রাইট টার্ন। আচ্ছা, লেফট তাহলে এটা বাংলাদেশের জন্য বলা হয়েছে এটা। সো এটা বাংলাদেশের জন্য বলা হয়েছে, তাহলে যেহেতু লেফট টার্ন। তাহলে ধরেন, সেটা আমি আবার মুছি। বাংলাদেশ তো গাড়ি বাম দিকে চলে। আচ্ছা, এটা সরি, এটা আমেরিকা, আমেরিকার জন্য সরি, এটা আমরা তো বাম, আমেরিকা গাড়ি ডান দিকে চলে এইদিকে দিব। সো এইদিকে চইব আমেরিকায়। আমেরিকায় ডান দিকে যাওয়া সহজ, এই সোজা গেলে সে এও যাবে, ওয়াট করা যাবে। বাট যদি বাম দিকে যখন যেতে চায়, তখন তার একটা অনেকটা পথ অতিক্রম করে যাওয়া লাগে। সো এই যে এখান থেকে সে চলে যাচ্ছে, এদিক থেকে ধুম করে একটা গাড়ি এসে তাকে মেরে দিতে পারে, বা এখান থেকে গাড়ি এসে তাকে একটা তাকে করতে পারে। সো এই লেফট টার্নটা আসলে একটু ডিফিকাল্ট। বাংলাদেশের জন্য সেটা রাইট টার্ন। সো এটা লেফট টার্ন। এরপরে প্যাডেস্ট্রিয়ান মানে যেখানে প্যাডেস্ট্রিয়ান যদি আমাদের যেখানে আহত হবে বা মারা যাবে বা কোনো সংঘর্ষ হবে, ইনজুরি হবে। আর হেড অন কলিশনটা কি? মানে যেটা মুখোমুখি সংঘর্ষ হবে, একটা গাড়ি যাচ্ছে এইদিকে আর একটা গাড়ি যাচ্ছে এইদিকে, একদম সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ। যদি এরকম এরকম মুখোমুখি সংঘর্ষ হয়, সেটাকে আসলে বলি আমরা হেড অন কলিশন। সো এগুলাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালারে দেখাইলাম, এবং এই রাস্তাঘাট, রাস্তার কোন কোন জায়গায় হচ্ছে আমরা দেখাইলাম। সো দেখতে পাচ্ছি এই যে জায়গাটা ক্লাস্টার হয়ে গিয়েছে। সো এইখানে একটা অ্যাক্সিডেন্ট, অনেক বেশি বিভিন্ন টাইপের অ্যাক্সিডেন্ট এখানে হয়। হেড অন কলিশন, পেডেস্ট্রিয়ান, এখানে হলো লেফট টার্ন, অনেক প্রকার কলিশন এখানে হয়। এইখানে কিছু কলিশন হয়, এখানে এখানে কিছু কলিশন হয়, এখানে কিছু কলিশন হয়। সেটাতে আরো বুঝতে পারতেছি এই জায়গাতে কলিশন হয়, কিন্তু কোন প্রকার কলিশনটা বেশি? হেড অন কলিশনটা বেশি। রিজনটা কি? রিজনিং হইতে পারে এই জিনিসটা, যে যেহেতু এটা টার্ন নিচ্ছে, হ্যাঁ, তাহলে একটা গাড়ি এদিক থেকে আসে, একটা গাড়ি উল্টা দিক থেকে আসে। সো এরা হয়তো একটা আলটাকে দেখতে পারে না। মানে যেহেতু এখানে হয়তো বা স্টপিংস এর ডিস্টেন্সটা খুবই কম, খুবই শার্প টার্ন নিচ্ছে, এখানে খুবই শার্প টার্ন, সো এখানে হেড অন কলিশনটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আরেকটা এখানে দেখতে পাচ্ছি, এখানে আরেকটা জিনিস হয়, এটা ব্লু কালার। ব্লু কালার কি? রুট রুট রান অফ। এটাও সেম রিজন। যদি এখানে আপনি অনেক স্পিডে যদি গাড়িগুলো আছে, তো খুবই শার্প টার্ন, গাড়িগুলা এই সোজা এদিকে চলে আসতে পারে। কিছু গাড়ি এদিকে আসতেছে অনেক অনেক স্পিডে আসতেছে, সোজা এদিকে চলে আসতে পারে। সো এই এর একটা রিজন হইতে পারে আমাদের এই যে এরকম। আবার আপনি যদি এখানে ভালোভাবে খেয়াল করে দেখেন, সো এইখানে এক্সেল টাইপের কোনগুলা বেশি?
বোঝা হচ্ছে রেয়ার ইন্ড। রেয়ার ইন্ড মানে একটা গাড়ির সামনে একটা গাড়ি যাচ্ছে, তার পিছনে একটা আলটা গাড়ি এসে ধাক্কা মারছে। So এটা এটা কেন হইতে পারে? এতে গাড়িটা সোজা যায় আর এই সাইড রোড অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, সে হয়তো বা স্টপ করে আর একটা গাড়ি ওই সামনে এই সাইডের মেইন গাড়িগুলোকে প্রায়োরিটি দেওয়ার জন্য। তো সে যখন হঠাৎ করে ব্রেক করে, সামনে আর একটা গাড়ি ধাক্কা মারে। সো এরকম এখানে মিক্স টাইপের, এখানে সব প্রকার অ্যাক্সিডেন্ট হচ্ছে। সো এইভাবে আমরা আসলে ম্যাপিং করতে পারি, এটাকে আসলে বলে আমরা ক্র্যাশ ম্যাপিং। এবং হ্যাজার্ডাস, আর এখন বলবো আমরা যে হ্যাজার্ডাস রুট লোকেশন প্রোগ্রাম। সো তার আগে একটা জিনিস আমরা এখানে বলি, যে আমরা রাস্তার মধ্যে কিছু ব্ল্যাক স্পট বলি আসলে। ব্ল্যাক স্পট বলে আসলে কোন জিনিসগুলোকে, সেগুলো হলো যেখানে কোনো একটা ঝামেলা আছে, যে ঝামেলার কারণে এখানে বারবার 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 অ্যাক্সিডেন্ট হয়। আম, এবং এটা আসলে কি বলছে, অন এনি রুট নেটওয়ার্ক অ্যাক্সিডেন্টস হ্যাভ বিন শোন নট টু বি এন্টায়ারলি র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড বাট টু বি ক্লাস্টার্ড এট আ স্পেসিফিক পয়েন্ট, দ্যাট ইজ হ্যাজার্ডাস লোকেশন অফ ব্ল্যাক স্পট। মানে একটা রুট নেটওয়ার্কের অ্যাক্সিডেন্ট গুলো সব জায়গায় স্কাটার না, উল্টা পাল্টা সব জায়গায় না, কিছু কিছু জায়গায় দেখা যায় অ্যাক্সিডেন্ট গুলো অনেক বেশি। এইগুলোকে বলি আমরা আসলে ব্ল্যাক স্পট। সো এই সংখ্যাটা মনে রাখবেন, আপনাদের ফাইনাল এক্সামে আমি সংখ্যাটা দিব। সো কোশ্চেন আমি এখনই বলে দিছি, সো এরপরে কেউ যদি না পারেন, আমার আসলে কিছু করার নাই। এই সংখ্যাটা আমি দিব এবার ফাইনাল এক্সামে। সো এটা আপনারা মুখস্থ করে রাখবেন। এরপরে বলছে ইফ দা, আপনাকে বুঝতে পারছেন ব্ল্যাক স্পট জিনিসটা কি? হ্যালো? স্যার কাইন্ডলি একটু আবার একটু রিপিট করেন স্যার। হ্যাঁ, না বুঝলে বলবেন, বাট আমার কোশ্চেন করার আগে আপনি বলবেন যে বুঝেন নাই। ব্ল্যাক স্পট বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছি হলো এই যে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের এক্সিডেন্ট গুলো কিন্তু সব জায়গায় র্যান্ডমলি ছড়ানো ছিটানো না। কিছু কিছু জায়গায় কি এক্সিডেন্ট গুলো ক্লাস্টার, ক্লাস্টার মানে গুচ্ছ আকারে আছে, ধরেন আঙ্গুরের গুচ্ছ, এরা ক্লাস্টার, আঙ্গুরা ক্লাস্টার। সো এরকম গুচ্ছ গুচ্ছ আকারে আছে না, একসাথে জড়ো হয়ে আছে এক্সিডেন্ট গুলা। কিছু কিছু জায়গায় অ্যাক্সিডেন্ট বেশি হয়, সব জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, তাই না? জি স্যার। দেখেন এইখানে 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 র্যান্ডমলি সব জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে না, এই কিছু কিছু জায়গায় অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে। এইগুলোকে বলি ব্ল্যাক স্পট। এটা একটা আমার ব্ল্যাক স্পট, এটা আমার একটা ব্ল্যাক স্পট, এটা একটা ব্ল্যাক স্পট, এটা একটা ব্ল্যাক স্পট। সো নেটওয়ার্ক কিন্তু বিশাল বড়, তার মধ্যে চারটা ব্ল্যাক স্পট আমরা পাইলাম আমরা। তাহলে আসলে আমাদের এই যে রাস্তা যদি অ্যাক্সিডেন্ট হয়, আমাদের আসলে পুরো রাস্তার ইমপ্রুভমেন্ট করার দরকার নাই, ও চারটা জায়গার ইমপ্রুভমেন্ট করলে হয়ে যাবে। বুঝছো কি আমরা? জি স্যার। এটাকে আসলে বলি আমরা ব্ল্যাক স্পট। তো এই সংজ্ঞাটা আমি আপনাদের ফাইনাল এক্সামে দিব। তো কে যদি আমি ক্লাব পরীক্ষা বলে দিছি, এখানে কে আসবে, যদি না পারেন কিছু করার নাই আসলে। আচ্ছা, এরপরে ইফ দ্য অ্যাক্সিডেন্ট অকারিং এট দিস লোকেশনস আর স্টাডিড, it is often found that there are common patterns, say driver error, to which a particular engineering feature may have contributed. এগুলো যদি আপনি স্টাডি করেন, দেখবেন এই সবগুলোতে, ধরুন এইখানে আসলে কোনো একটা সমস্যা দেখা যায়, সবসময় এই একটা সমস্যা এই প্যাটার্ন পাওয়া যায়। এই সমস্যা এখানে বেশি হয়, এখানে অ্যাক্সিডেন্ট এখানে হচ্ছে, এখানে এই সমস্যাটা বেশি, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে এই সমস্যাটা বেশি, এখানে এই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সো এরকম বলা যায়। An approach, an appropriate road improvement could prevent or ameliorate similar occurrence. এখন এগুলো প্রিভেন্ট করার জন্য আমরা যদি একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা মেজার নেই, তাহলে এটা আসলে কমাইতে পারে অথবা দূর করতে পারে। প্রিভেন্ট মানে আসলে দূর করা, আর এমিলিওরেট মানে কমানো আসলে, বা উন্নতি করা। এরপরে আরেকটা জিনিস সেখানে আছে, হ্যাজার্ডাস রুট লোকেশন প্রোগ্রাম, HRL। এই সংখ্যাটা আমি পরীক্ষায় দিব, এটা আপনাদের মুখস্থ করা লাগবে। সো আমি কোশ্চেন এখনই বলে দিছি। তো যদি এরপর না না পারেন তো কিছু বলা নাই। সো এই কোশ্চেন আমি মুখস্থ করবেন, এই জিনিসটা এখন বুঝবেন, বুঝে মুখস্থ করবেন যে আসলে কি বলতেছে, আমরা পড়ি জিনিসটা আসলে কি। হ্যাজার্ডাস রুট লোকেশন, হ্যাজার্ডাস মানে যেখানে বিপজ্জনক, রুট লোকেশন প্রোগ্রাম ইজ এ ফর্মাল প্রসেস, একটা অফিসিয়াল প্রসেস দ্যাট এইমস টু আইডেন্টিফাই লোকেশনস উইথিন দ্য রুট সিস্টেম, যেগুলো যেটা রুট সিস্টেমের মধ্যে আসলে that have unacceptably high incidence of road accident, in order to develop appropriate treatment to reduce the cost of accident, reducing the number of question। আচ্ছা, এটা এটা এই কথাটা বলতেছে কি? বলতেছে কি হ্যাজারাস রুলকেশন প্রোগ্রাম, এটা একটা হলো একটা প্রোগ্রাম। প্রোগ্রাম মানে একটা প্রসেস, একটা কাজ, এটা অফিসিয়াল কাজ। এটা অফিসিয়াল প্রসেস, যেটা যেটা উদ্দেশ্য হলো টু আইডেন্টিফাই দ্য লোকেশনস, the routes in the within the root system that have unacceptably high number of incident of accidents, মানে যেই জায়গাগুলোতে একটা রাস্তা, সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করব। যে আইডেন্টিফাই, কোন জায়গাগুলো আইডেন্টিফাই করবো, যেগুলো আনএক্সেপ্টেবলি হাই ইনসিডেন্ট, যেখানে আমাদের ইনসিডেন্ট গুলা, রোড অ্যাক্সিডেন্ট গুলো অনেক বেশি হয়, সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করব। কেন আইডেন্টিফাই করব? টু ডেভেলপ অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টস, অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত একটা মেজার নেব, টু রিডিউস দ্য কস্ট অফ অ্যাক্সিডেন্ট,
রিডিউসিং দ্য নাম্বার অফ কোয়েশ্চেন্স। তাহলে আমরা যে কাজটা করব, এই কাজটা কেন করবো? এই জন্য এক্সিডেন্টের কারণে যে ক্ষতিটা হয়, কজ বলতে ক্ষতি বুঝাচ্ছে আসলে। সো এই জিনিসগুলো আমরা আসলে কমাবো। বুঝতে পারছি? সো এটা হ্যাজার্ডাস রুল লোকেশন প্রোগ্রাম হলো এমন একটা প্রোগ্রাম, এমন একটা প্রসেস, ফর্মাল প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা রাস্তার যে ব্ল্যাক স্পট গুলো আইডেন্টিফাই করি, বা যে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করি যেখানে আমাদের আনএক্সেপ্টেবলি মানে অনেক বেশি সংখ্যক অ্যাক্সিডেন্ট হয়, সেই জায়গা আইডেন্টিফাই করি। কেন আইডেন্টিফাই করি? যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট মেজার, ট্রিটমেন্ট মানে যেটা কাজটা করলে এটা দূর হবে, অ্যাক্সিডেন্ট হবে না, সেই অ্যাক্সিডেন্ট গুলো আমরা যেন ইয়া করতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট মেজার যেন সেখানে নিতে পারি এই অ্যাক্সিডেন্ট কমানোর জন্য। আমরা বুঝছি আমরা। জি স্যার। সো এই সংখ্যাটা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা। আচ্ছা, এখন বলছে এখানে, কি বলছে, ওভারঅল অবজেক্ট। এখন অবজেক্টিভ গুলো আসলে কি, একটা কেন আসলে করতেছি আমরা এই এইচএলআর প্রোগ্রামটা, আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভেরি সিম্পল, আমরা সংজ্ঞার মধ্যে উদ্দেশ্য বলে দেওয়া আছে যে টু আইডেন্টিফাই লোকেশনস এট হুইচ দেয়ার ইজ বোথ অ্যান ইনহেরেন্টলি হাই রিস্ক অফ অ্যাক্সিডেন্ট লসেস অ্যান্ড অ্যান ইকোনমিক্যালি জাস্টিফাইড অপরচুনিটিস টু রিডিউসিং দ্য রিস্ক। তার মানে এই কথাটা বলতেছে যে মানে একটা জায়গায় এই জেনারেল ওয়ার্কের উদ্দেশ্য হলো এখানে আপনার সে জায়গাগুলো আইডেন্টিফাই করা, বলছে লোকেশনে ভুল করে দেওয়া আছে। সো লোকেশন আইডেন্টিফাই, লোকেশন আইডেন্টিফাই করবেন কোনগুলো, যেগুলোতে হাই রিস্ক অফ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টে অনেক রিস্ক আছে, এবং যেটা আসলে ইকোনমিক্যালি জাস্টিফাইবল। ইকোনমিক জাস্টিফাইবল বলতে কি বুঝতেছি? সো ধরেন একটা জায়গায় মানুষ পড়ে যায়, জাস্ট এমনি পড়ে যায়, পড়ে গিয়ে এনে ইকোনমিক লস হয় না, মানে জাস্ট পড়ে গেছে, এটা একটা ধরেন একটা গর্ত হয়েছে একটা জায়গায়, তো মানুষ পড়ে যাচ্ছে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না, এটা একটা সমস্যা, এটা একটা হ্যাজার্ডাস লোকেশন। বাট এটা আসলে এত সমস্যা না, কিন্তু আরেকটা জায়গায় সামনে অ্যাক্সিডেন্ট, মানুষ মারা যাচ্ছে বা মানুষের হাত পা ভেঙে যাচ্ছে, তো ওইটা আরো বেশি আহ মানে গুরুতর। সো আমার ওই জিনিসগুলো আইডেন্টিফাই করা লাগবে, যে একটা গর্ত হয়েছে ওটাও একটা সমস্যা, একটা জায়গায় মানুষ মারা যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে, ওটা একটা সমস্যা, বাট এটাও আমার ক্লাসিফাই করা লাগবে যে কোনটা আসলে কিরকম সমস্যা, এবং কোনটা আমার আগে সলভ করা লাগবে। আমার দেশে টাকা পয়সা লিমিটেড, সো অনেক টাকা পয়সা নাই, সো কোন যেটা প্রায়োরিটি দেওয়া লাগবে ওইটা আমরা আসলে আইডেন্টিফাই করব। আচ্ছা, এরপরে এটা ফার্স্ট ফার্স্ট কাজ, মানে দুইটা কাজ এখানে। ফার্স্ট কাজ হলো আইডেন্টিফাই করা লোকেশন গুলা, সেকেন্ড কাজ কি, আইডেন্টিফাই করা কাউন্টার মেজার। কাউন্টার মেজার লোকেশন আইডেন্টিফাই করলাম যে এই জায়গায় অ্যাক্সিডেন্ট গুলো হয়, এখন তাহলে এটা দূর করার জন্য কি করা যায়, সেটা হলো বলতেছে কাউন্টার মেজার অপশনস এন্ড প্রায়োরিটাইজ দ্যাট ম্যাক্সিমাইজ দ্য ইকোনমিক বেনিফিট। এই যেটাই বলছে, এখন আমরা আইডেন্টিফাই করলাম যে সমস্যাগুলা, এবং এই সময় সমাধানও বের করলাম। এখন সমাধান, একটা সমস্যার অনেক সমাধান হইতে পারে, কোন সমস্যাটা দিব সেই সমস্যার সমাধানটা আমরা অ্যাপ্লাই করব, যেটা ম্যাক্সিমাম ইকোনমিক বেনিফিট দিবে। তো ইকোনমিক বেনিফিট এই জিনিসটা আসলে ধরেন হিউম্যান লাইফ, এটা কিন্তু একটা ইকোনমিক একটা ভ্যালু আছে হিউম্যান মানুষের। একটা মানুষ হাত ভেঙে গেছে, তারও একটা ইকোনমিক লস আছে একটা। তো এই জিনিসগুলো আমরা চিন্তা করব। তো চিন্তা ভাবনা করে আমরা একটা কাউন্টার মেজার দিব এখানে। বুঝতে পারছি? জি স্যার। তো দুইটা জিনিস আইডেন্টিফাই করেন সমস্যা কোথায়, এবং সেখানে কাউন্টার মেজার দেন। কোন কাউন্টার মেজার দিবেন যেটা সবচেয়ে বেটার হবে, ইকোনমিক্যালি জাস্টিফাইড হবে, ওইটা আমরা দিব আমরা। ওকে ফাইন। এখন এই জিনিসগুলা, এই কাউন্টার মেজার গুলা কয় প্রকার হইতে পারে, এনে কিছু প্রকার বলছে, সিঙ্গেল সাইট, রাউট অ্যাকশন, মাস অ্যাকশন। আমরা এই জিনিসগুলো দেখবো জিনিসগুলো আসলে কি। সো আমরা এই ফোর টাইপের ইনভেস্টিগেটরি মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। সো একটা হলো, ফার্স্ট অফ অল একটা, ফার্স্ট আমরা ব্ল্যাক স্পট গুলো আইডেন্টিফাই করলাম এইচআর লোকেশনের মাধ্যমে, মানে যে আমরা বলতেছি লোকেশন উইথ আনএক্সেপ্টেবলি হাই অ্যাক্সিডেন্ট, এগুলো বলি ব্ল্যাক স্পট। সো ব্ল্যাক স্পট আইডেন্টিফাই করলাম। এখন আমরা কাউন্টার মেজার, চার প্রকার কাউন্টার মেজার হতে পারে। ফার্স্ট হলো এখানে সিঙ্গেল সাইট, treatment of specific site or short lengths of route where accident occurs with high concentration of accident at a few sites। মানে একটা সিঙ্গেল একটা পয়েন্ট আপনি নিলেন, একটা সিঙ্গেল সাইট যেখানে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই জায়গাটা শুধু আপনি করলেন। সাপোজ একটা মোড়, ধরুন আপনি যে ধরুন আমরা একটা ম্যাপ দেখলাম, এই ম্যাপটা দেখে বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে একদম ক্লাস্টার হয়ে আছে, এইখানে একটা ক্লাস্টার হয়ে আছে। তো আপনি যদি শুধু এইখানে বা শুধু এইখানে ট্রিটমেন্ট করেন, তো এখানে হয়তো বা রাস্তার উইথ গুলা কম, স্টপিং স্টপিং ডিস্টেন্সটা আসলে কম, বা সব যে স্টপিং সাইড ডিস্টেন্স কম। তো এই জিনিসটা আপনি একটু ইনক্রিজ করলেন, এখানে হয়তো বা শার্পটা আপনি একটু কার্ভেচার একটু ইয়া করলেন, আরো স্মুথ করলেন এটাকে। সো আপনি যদি একটা স্পেসিফিক পয়েন্টে করেন, আপনি কাউন্টার মেজার দেন, সেটাকে বলতেছি আমরা সিঙ্গেল সাইট। বুঝতে পারছি?
হ্যালো। আচ্ছা, গালিব সাহেবের কথা আমি শুনতে পাচ্ছি না। অন্যরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, কথা শুনতেছি স্যার। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আছে এখানে মাস অ্যাকশন। সো মাস অ্যাকশন হলো অ্যাপ্লিকেশন অফ নোন রেমেডিস টু লোকেশনস হ্যাভিং কমন অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা কিছু কিছু ধরেন আমরা কিছু জানি যে এটা মাস অ্যাকশন, মানে আমরা সব জায়গায়, রাস্তা সব জায়গায় আমরা দিব, এই যে এমন কিছু দিব যেটা দিয়ে অ্যাক্সিডেন্ট নর্মালি কম হয়। সাপোজ ধরেন একটা মার্কিং, রুট মার্কিং, এটা পুরো রাস্তা যত নেটওয়ার্ক, পুরো নেটওয়ার্ক আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যে এটা কারণ মার্কিং দিয়ে রাখলে ড্রাইভাররা বুঝতে পারবে তার কোন লেন থাকা উচিত, কোন লেন থাকা উচিত না, অপোজিট লেন কোনটা, তার লেন কোনটা, সে বুঝতে পারবে। সো এটা একটা এরকম জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো এরকম আমরা পুরা রাস্তায় দেবো যেগুলো অ্যাক্সিডেন্ট কমাইতে পারে, এটাকে বলে মাস অ্যাকশন। রাউট অ্যাকশন বলতে বোঝাচ্ছে একটা রেমেডি দিব যেটা একটা স্পেসিফিক রুটে হবে। ধরেন আমরা এখান থেকে আপনি এখানে যাচ্ছেন, সো এই রাস্তা অনেক, নেটওয়ার্কটা অনেক বড়। ধরেন এই যে এখানে আমরা দেখলাম এই এর একটা অনেক বড় একটা নেটওয়ার্ক, বাট আপনি শুধু এই রুটটাতে আপনি একটা করলেন, একটা মেজারমেন্ট নিলেন, একটা কাউন্টার মেজার দিলেন। সো সেটাকে বলতেছি আমরা এখানে রাউট অ্যাকশন, বা এটা রুটও বলতে পারেন, রুট প্রোডাকশন। আচ্ছা, তারপর এরিয়া ওয়াইড স্কিম, অ্যাপ্লিকেশন অফ ট্রিটমেন্ট ওভার এ ব্রড এরিয়াস রিকোয়ারিং গ্লোবাল অ্যাপ্রোচ। সো এখন অ্যাক্সিডেন্ট গুলো যদি স্ক্যাটার্ড হয়, ধরেন এই যে এটা তো সব ক্লাস্টার হচ্ছে, বা এরকম হইলো একটা অ্যাক্সিডেন্ট এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা মানে ক্লাস্টার্ড, মানে সরি স্ক্যাটার্ড। তাহলে আমার একটা গ্লোবাল একটা অ্যাপ্রোচে যাওয়া লাগবে, একটা এরিয়া ওয়াইড, পুরো এরিয়া জুড়ে আমার ইমপ্রুভমেন্ট করা লাগবে। বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে, ফাইন। এরপরে আমাদের এইখানে এখন তাহলে আমরা দেখলাম যে কি কি করা যায়। এখন এখন আমরা স্পেসিফিকলি তাহলে করবোটা কি বুঝতেছি আমরা। সিঙ্গেল সাইডে দিব আমরা, বা মাস সেকশন দিব, বা রাউটে, পুরো রাউটে দিব, বা পুরো এরিয়া দিব আসলে, বা কিন্তু কি করব, কাউন্টার মেজরগুলো কি হইতে পারে, তো সেটা আসলে পড়বো আমরা। তো ফার্স্টে আমরা পড়বো স্পেসিফিক অ্যাক্সিডেন্ট রেমেডিস। আমরা স্পেসিফিক্যালি কি করতে পারি একটা স্পেসিফিক সিঙ্গেল পয়েন্টে। ফার্স্টে আমরা পড়তেছি এখানে যে যে এখানে রাইট অ্যাঙ্গেল এন্ড রিয়ার ইন কোলিশন এট ইন্টারসেকশন। রাইট অ্যাঙ্গেল তো আমরা জানেন, রাইট অ্যাঙ্গেল কি বলুন তো? রাইট অ্যাঙ্গেল কোলিশনটা কি? দুইটা গাড়ি যদি 90 ডিগ্রি কোণে সংঘর্ষ হয়। বুঝতে পারছেন? স্যার সেই গাড়িটা তো ডান দিক থেকে আসা লাগবে স্যার, তাই না? রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে কি? রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। রাইট রাইট মানে কিন্তু ডান দিকে না, ডান দিকে আসা দরকার নাই গা। ডান দিকে আসুক, বাম দিকে আসুক, উপর দিকে আসুক, মানে যে দিক থেকে সেই দিকে আসুক, বুঝছি স্যার, 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি পারফেক্ট। হইলে এক্স্যাক্টলি রাইট অ্যাঙ্গেল। এটার ইংলিশ হইলো, বাংলা হইলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো বাংলা যেটা সমকোণ বলে আর কি বেসিক্যালি। সো রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি কোণ। এবং রিয়ার ইন, রিয়ার ইন অ্যাক্সিডেন্ট মানে কি বলেন তো? রিয়ার ইন মানে কি? যেটা ক্রিটিক্যাল স্যার, দেখা যাবে না এরকম। রিয়ার মানে কি? পিছনে। পিছনে। আর ইন মানে কি? শেষে। শেষ। তাহলে পিছনে শেষে মানে আমরা একটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ি, দুইটা গাড়ি পাশাপাশি যাচ্ছে, সামনের গাড়িটা হঠাৎ করে ব্রেক করলো, পিছনের গাড়ি বুঝলো না যে সে ব্রেক করে দিচ্ছে, তো আগের স্পিডে আসতেছে, তাহলে কি হবে বলেন তো? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে স্যার। পিছনের গাড়ি কি সামনের গাড়িকে ধাক্কা দিবে না একটা? জি স্যার, জি। এই যে এই ধাক্কাটা কি পিছনে দিবা না, সামনে সামনের গাড়ি? জি, এটাকে বলি আমরা রেয়ার ইন কলিশন। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। তো এই নামগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে, এর আগের স্থানে জিনিসগুলো লেখা আছে, এই নামগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য পড়ে রাখবেন। আমি কিন্তু কোয়েশন বলে দিচ্ছি যে কোয়েশন কি আসবে, যে রাইট ইন কলিশন, লেফট ইন কলিশন, সেগুলো আপনাদের পারা লাগবে, জিনিসগুলো এক্সপ্লেন করা জি লাগবে। স্যার। আর যদি কোনো কিছু তারা না বুঝেন, কোনো সমস্যা নাই, এটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি আস্ক করবেন, যাতে চ্যাট জিপিটি আস্ক করবেন হোয়াট ইজ রাইট অ্যাঙ্গেল কলিশন, হোয়াট ইজ রিয়ার ইন কলিশন। সে খুব সুন্দর করে তাকে বলবেন হোয়াট ইজ রাইট অ্যাঙ্গেল কলিশন, এক্সপ্লেন উইথ এক্সাম্পল, সে আপনাকে এক্সাম্পল সহ বুঝাই দিবে। আচ্ছা, ফাইন, তাহলে আমরা এখানে আসি। সো রাইট অ্যাঙ্গেল কোলিশন এবং রিয়ার এন্ড কোলিশন দূর করার জন্য কি কি করতে পারি? তো ফার্স্টে বলছে রিমুভেবল অফ ভিউ অবস্ট্রাকশন সাচ এস ফোলিয়েজ,
বুশেস, বিলবোর্ড অর পার্কিং এট দ্য কার্ব। সো ফার্স্টে আপনার যে কাজটা করা লাগবে যে অবস্ট্রাকশন গুলো দূর করা লাগবে, কারণ রাইট অ্যাঙ্গেল যদি শার্প হয়, টার্ন হয়, ধরেন অনেক জায়গায় এরকম শার্প টার্ন, একটা একটা জায়গায় এরকম শার্প টার্ন আছে এরকম। তো শার্প টার্ন হইলে তো এখানে যদি ভিউ অপশন থাকে, যদি গাড়িগুলো দেখতে না পারে অপর সাইডে কে আসতেছে, তাহলে এখানে এরকম একটা সংঘর্ষ এখানে হইতে পারে। সো এখানে অবস্ট্রাকশন, যদি এখানে অনেক বেশি গাছপালা থাকে, অনেক বেশি এখানে আছে ঝোপঝাড় আছে যে দেখা যায় না, বা এখানে বিলবোর্ড টাঙায় রাখছে, রাস্তার উপরে বিশাল বড় করে সাইনবোর্ড টাঙায় রাখছে, সো এই জিনিসগুলো আসলে দূর করা লাগবে। এরপরে ইনস্টলেশন অফ ওয়ার্নিং সাইন ইফ স্পিড আর হায়ার এন্ড এলিমেন্টস অফ সারপ্রাইজ এট প্রেজেন্ট। আচ্ছা, এরা এটা কি বলতেছে যে ওয়ার্নিং সাইন দিবেন, যে আপনি বলবেন সামনে মোড়, ডানে মোড়, বামে মোড়, আস্তে চালান, এরকম ওয়ার্নিং সাইন দিবেন। আর বলছে এলিমেন্ট অফ সারপ্রাইজ, এটা আসলে বোঝায় যে হঠাৎ আহ আসা কোনো জিনিস। তো ধরেন একটা জায়গায় যে মানে সারপ্রাইজ মানে আমরা বুঝতেছি আপনি এক্সপেক্ট করেন না এমন কোনো কিছু, একটা জায়গায় ধরেন এইখানে মাঝে মাঝে আহ বন্য আপনি বন দেয়া গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে মাঝে মাঝে এখানে কোনো পশু চলে আসতে পারে, বন্য হরিণ চলে আসতে পারে, বা বন্য শিয়াল চলে আসতে পারে, বা এরকম কুকুর চলে আসতে পারে। তো এরকম জাস্ট একটা এক্সাম্পল দিলাম, বা হঠাৎ করে একটা আপনার সামনে অন্য কিছু চলে আসতে পারে, সো যেটা আপনি অ্যাকসেপ্ট করতেছেন না, সেটাকে বলছিলেন সারপ্রাইজ। আপনি ওয়ার্নিং দিয়ে রাখবেন যেটা আপনি বন চালাচ্ছেন গাড়িটা। আচ্ছা, এরপর ইনস্টলেশন অফ স্টপ সাইন ইফ দ্য ভিউ অবস্ট্রাকশন ইজ টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট সেফ অ্যাপ্রোচ ইজ। আচ্ছা, এই কথাটা আসলে বলছে যে আমার এখানে স্টপ সাইন দেওয়া লাগবে যদি এরকম হয় যে আপনার সেফ স্পিডটা 8 মাইল পার আওয়ারের চেয়ে কম। মানে এখানে এত ঝামেলা, এখানে আপনি যদি এখানে 8 মাইলের উপরে চালান, সেটা আসলে আপনার এক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সেফ স্পিডটা 8 মাইলের চেয়ে কম যদি হয়, তাহলে অবশ্যই আপনার এখানে স্টপ সাইন ইউজ করা লাগবে, যে গাড়িগুলো আগে স্টপ করবে, সে দেখবে কেউ আছে কিনা, পরে সে টান দিবে, পরে সে যাবে। ইনস্টলেশন অফ ট্রাফিক সিগন্যাল ইফ মিনিমাম ওয়ারেন্টস আর মিট, যদি ট্রাফিক সিগন্যালের ওয়ারেন্ট মিট করে তাহলে ট্রাফিক সিগন্যাল দিব। কন্টিনিউইং অপারেশন অফ ট্রাফিক সিগন্যাল ডিউরিং সার্টেন, এই যে আমরা ট্রাফিক সিগন্যাল গুলো আমরা অপারেট করব, এই কথা এখানে বলছে। আচ্ছা, তারা প্রভিশন অফ প্রপার ক্লিয়ারেন্স ইন্টারভ্যাল ইন দা সিগন্যাল সাইকেল, মানে ক্লিয়ারেন্স ইন্টারভ্যাল বলতে বোঝাচ্ছে ধরেন আপনি গ্রিন টাইম দেন, একটা গ্রিন টাইম দেন, এটা গাড়ি রেড ছিল, অনেকগুলো গাড়ি কি হয়েছে, আপনি এখানে একটা টাইম দেন 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড গাড়িগুলো যায়। সো এই টাইমটা আপনার এনাফ দেওয়া লাগবে, এডিকুয়েট দেওয়া লাগবে। যদি এই টাইমটা ধরেন গাড়িগুলা যাইতে লাগে এখানে 50 মিনিট, আপনি দিলেন এখানে 40 মিনিট, তাহলে কি হবে, কিছু গাড়ি যাওয়ার চেষ্টা করবে কিন্তু হঠাৎ করে রেড পড়ে গেছে, গাড়িগুলো ব্রেক করবে, তো পিছনের গাড়িটা তো বুঝবে না হয়তো, বা সামনের গাড়ি যে ব্রেক করবে, তাহলে একটা রেয়ার এন্ড কলিশন হবে। সো এরপরে বলছে এখানে রিলোকেশন, রিপেয়ার অর আদার মিনস অফ প্রোভাইডিং বেটার ভিজিবিলিটি। সো এটা বলছে যে আপনি যদি সিগন্যাল সাইন গুলো যদি আসলে ঠিক এমন জায়গায় লাগাচ্ছেন যেখানে ঠিক মতো দেখা যাচ্ছে না, এটা রিলোকেট করবেন, আরেক জায়গায় রাখবেন যেখানে সুন্দর মতো দেখা যায়, বা রিপেয়ার করবেন যদি এটা নষ্ট হয়ে যায় এটা। সো বেড়া স্ট্রিট লাইটিং, অবশ্যই স্ট্রিট লাইটিং দেওয়া লাগবে, কারণ রাতের বেলায় পরিচালনা বেড়াতে গেলে বেলায় ভিজিবিলিটি কমে যাবে। সো দেখবেন অপর সাইড দিয়ে গাড়ি আসতেছে। সো প্রোভিশন অফ পেডেস্ট্রিয়ান ক্রসওয়াক মার্কিং এন্ড পেডেস্ট্রিয়ানের জন্য আলাদা ব্যারিয়ার দিবেন। রিরাউটিং থ্রু ট্রাফিক অনটু স্পেসিফিক্যালি ডিজিগনেটেড এন্ড প্রোটেক্টেড স্ট্রিটস। যদি গাড়িগুলা যদি একটা জায়গায় অনেক বেশি কলিশন হয়, সো আপনি চেষ্টা করবেন এই গাড়িগুলাকে অন্য কোনো ওয়েতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যায়, কোনো রিরাউটিং করা যায় কিনা, তাহলে গাড়ির সংখ্যা কমে যাবে, কমে গেলে এখানে বেটার হবে। ক্রিয়েশন অফ ওয়ান ওয়ে স্ট্রিট, সো এটাও একটা যে ভালো জিনিস, যদি ওয়ান ওয়ে স্ট্রিট করতে পারেন তাহলে আসলে রাইট অ্যাঙ্গেল কলিশনটা অনেক কমে যাবে, মানে গাড়িগুলো শুধু একদিকেই যাবে, ও উল্টা দিকে গাড়িগুলো আসবে না। স্পিড জোনিং টু সেভ অ্যাপ্রোচ, মানে স্পিড স্পিড করে ফেলবেন যে এইটুকুতে আপনার এতটুকু স্পিড চালানো লাগবে, সেফ স্পিড এখানে 10, 12, 13 বা 20, এর বেশি চালানো যাবে না। তো স্পিড কম থাকলে টাইমটা বেশি পাবে আসলে, যে বিপরীত দিকে গাড়িগুলা দেখার জন্য। সো এটা ছিল আমাদের দুইটা, যে রাইট অ্যাঙ্গেল এন্ড রেয়ার ইন কলিশন। এরপরে আমাদের হলো হেড অন কলিশন, লেফট টার্ন,
কলিশন এন্ড ইন্টারসেকশন। সো হেড অন তো আমরা আগে বলছি যদি দুই গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়, আর লেফট টার্নটা বলছি এটা হলো লেফট টার্ন হলো আমেরিকার জন্য লেফট টার্ন, বাংলাদেশের জন্য হলো রাইট টার্ন। রাইট টার্নের সমস্যা বাংলাদেশে, বাংলাদেশে লেফট টার্নের কোনো সমস্যা নেই, গাড়িগুলো বাম দিকে চলে, বাম দিকে আলাদা সেপারেট লেন থাকে, বাম দিকে অনেক জায়গায় বাম দিকে মুভ করার জন্য ইজিলি বাম দিকে মুভ করতে পারে। বা ডান দিকে মুভ করার জন্য বাংলাদেশের সমস্যা, আর আমেরিকায় হলো বাম দিকে মুভ করার সমস্যা, কারণ গাড়িগুলো সেখানে ডান দিকে চলে। সো তাহলে এই দূরে সমস্যা দূর করার জন্য কি করা লাগবে? ফার্স্ট অফ অল প্রভিশন অফ টার্নিং গাইডলাইন্স। যে সে টার্ন যখন নিবে, সো ওটা আপনার অবশ্যই গাইডলাইন দিতে পারবে, কখন সে টার্ন নিতে পারবে কখন নিতে পারবে না। প্রহিবিশন অফ লেফট টার্ন, বা এটা যদি একটা জায়গায় ধরেন আমরা এক্সাম্পল দিছিলাম আমেরিকায় গাড়িগুলা, মানে বাংলাদেশের জন্য রাইট টার্ন হবে কিন্তু কথাটা। তো ধরেন এইখানে আমরা বলতেছি গাড়িগুলো এখানে এই যে এই যে সোজা যারা ডানে যাবে ইজিলি চলে যাবে, তারা অন্য কারোর সাথে কোনো কনফ্লিক্ট হবে না। বাট এটা এইদিকে এই কেউ এইদিকে যাবে, কেউ সোজা যাবে, কেউ আসলে এইদিকে যাবে। সো যদি এই দিকে, এটা হলো সবচেয়ে রিস্কি এই জিনিসটা, কারণ এটা অনেকের সাথে হইতে পারে। এইখানে পরে এই এর সাথে এখানে সংঘর্ষ হইতে পারে, যেখানে যারা এইদিকে আসবে তার সাথে সংঘর্ষ হইতে পারে। সো এটা একটা আসলে লেফট টার্নটা এখানে রিস্কি। সো যদি লেফট টার্নে গাড়ি কম হয়, তাহলে আপনি এখানে রেস্ট্রিক্ট করে দিতে পারেন যে লেফট টার্নে কোনো গাড়ি যাবে না, লেফট টার্নে এখানে নিষেধ। সো এটা বলতেছে আসলে যে প্রোভাইডেড, অর্থ হলো যদি, বা ব্যাড অর্থ কিন্তু মানে দেওয়া না, যদি সাচ মুভমেন্ট অব লিটল ইম্পর্টেন্ট, যদি এরকম মুভমেন্ট এখানে কম থাকে। সো প্রভিশন অফ চ্যানেলাইজিং আইল্যান্ড, আমরা চ্যানেলাইজিং করছি, চ্যানেলাইজেশন আপনি দিতে পারেন। প্রভিশন অফ প্রোটেক্টেড টার্নিং ইন্টারভাল ভায়া ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল, হ্যাঁ এটা একটা, এটা আমরা দেওয়া যেতে পারি যে প্রোটেক্টেড টার্নিং ইন্টারভাল। প্রোটেক্টেড টার্নিং ইন্টারভাল বলতে আসলে বোঝাই যে ওই সময় শুধু লেফট টার্নে চলবে, অন্য কেউ চলবে না। ধরেন আপনি যদি ইউএসএ তে দেখেন, বাংলাদেশে তো এরকম চলে না, ইউএসএ তে ম্যাক্সিমাম ট্রাফিক সিগন্যাল লাইট গুলো এরকম হয়, কম্বিনেশনটা। ধরে আমাদেরও 4 ফেজ, তাদের এখানে 4 ফেজ, বাট এইটাতে যেহেতু তারা আসলে ট্রাফিক সিগন্যাল ইউজ করে, এটাতে পারফরমেন্স বেশি, এফিসিয়েন্সি বেশি, তো এটা আসলে ইউজ করা যায়। বাট ম্যানুয়ালি আসলে এটা হাতে এটা করা ডিফিকাল্ট। তো একটু দেখেন ওটা আসলে সিস্টেমটা কি। প্রথমে ফেজ 1, ফেজ 1-এ এইটার থ্রো চলবে, এটার থ্রো চলবে, এবং এদিকে এদিকে লেফট টার্ন, এদিকে রাইট টার্ন নিবে, এদিকে রাইট টার্ন নিবে, এভাবে ফেজ 1 যাবে। ফাইন, ফেজ 1-এ গাড়িগুলো গেল। এরপরে ফেজ 2 শুরু হবে। ফেজ 2-তে যখন কি হবে, এরপরে ফেজ 2, তো ফেজ 2 তখন এই লেফট এগুলো চলবে না, তখন শুধুমাত্র ওয়ানলি ওয়ানলি লেফট টার্ন গুলা চলবে। তার মানে এরপরের স্টেপে গাড়িগুলা এগুলা এদিকে যাবে, আর এগুলা এভাবে যাবে, এভাবে যাবে আমার 2 নাম্বার। এরপরে হবে যখন 3 নাম্বার যখন হবে, 3 নাম্বারে এইটার থ্রু যাবে, এটার থ্রু যাবে, এটার এটা রাইট টার্নের রাইট টার্ন যাবে, এইভাবে যাবে 3 নাম্বার ফেজ। 3 নাম্বার ফেজ যখন হয়ে যাবে, তখন এটার এই দিকে যাবে, আর এইটা লেফট টার্ন যাবে। মানে এই লেফট টার্নের সময় অন্য কেউ চলবে না, একে বলতেছি আমরা প্রোটেক্টেড লেফট টার্ন। বুঝতে পারছেন কি? হ্যালো? জি স্যার। তো এই যে এটাকে বলি প্রোটেক্টেড লেফট টার্ন বলতেছি। তো এরকম যদি প্রোটেক্টেড সিগন্যাল কন্ট্রোলের মতো প্রোটেক্টেড লেফট টার্ন দিলে আমরা লেফট টার্নের পলিউশনটা কমে যাবে। আচ্ছা, ইনস্টলেশন অফ স্টপ সাইন, যদি অন্য কোনো রেমেডি কাজ না করে তাহলে আমি স্টপ সাইন ইউজ করতে পারি। ইভেন সময় ভিউ অবস্ট্রাকশন, ভিউ অবস্ট্রাকশন মানে যদি কোনো বিলবোর্ড, সাইনবোর্ড, বড় বড় গাছ, গাছের ডালপালা বা বুশ, বুশ মানে গুচ্ছ, ঝোপঝাড় থাকে, তাহলে সরানো লাগবে। ক্রিয়েশন অফ ওয়ান ওয়ে স্ট্রিট করার অ্যাক্সিডেন্ট অনেক কমে যায়, ক্যাপাসিটি অনেক বেড়ে যায়। রিরাউটিং অফ ট্রাফিক ভায়া অল্টারনেট রাউট উইথ প্রপার সাইনেজ টু এলিমিনেট লেফট টার্ন, যদি এরকম থাকে যে লেফট টার্ন এখানে কম, আমরা এখানে বলবো এইখান এইটা স্টেশন থেকে কেউ লেফট টার্ন নিতে পারবে না, যদি যাওয়া লাগে তাহলে আপনার ঘুরে যাওয়া লাগবে, ঘুরে যাওয়া লাগবে হয়তোবা। সো ধরেন আপনার সোজা যাওয়া লাগবে, সোজা গিয়ে পরে এখানে ইউটার্ন নিয়ে পরে এখানে ঘুরে ভাবে আসবেন। এরকম আমরা করতে পারি যদি আমাদের এখানে লাগে এই জিনিসটা আর কি। সো ওকে, এটা হলো আমরা হেড অন কলিশন এবং লেফট টার্ন দূর করার জন্য।
এরপরে আমাদের হলো পেডেস্ট্রিয়ান ভেহিকুলার কলিশন, এটা দূর করার জন্য আসলে কি করতে পারি? পেডেস্ট্রিয়ান হলো পদচারী, আর পদচারী এবং ভেহিকুলার সংঘর্ষ যে অ্যাক্সিডেন্ট আমরা কমানোর জন্য কি করতে পারি? সো এটা হলো হাইওয়ে গুলোতে আসলে পেডেস্ট্রিয়ান অ্যাক্সিডেন্টের সংঘর্ষ অনেক বেশি হয়, কারণ হাইওয়ে গুলোতে আসলে কেউ থাকে না, কোনো পেডেস্ট্রিয়ানের জন্য আলাদা রাস্তা থাকে না এবং অনেক মানুষ মারা যায়। যাই হোক, আমরা একটু দেখি জিনিসগুলোতে। সো এটা আসলে কি, যে ফার্স্টে ইনস্টলেশন পেডেস্ট্রিয়ান ক্রসওয়াক, পেডেস্ট্রিয়ানের জন্য আলাদা আপনার করবেন, এই যে ফুটপাথ বানাবেন। ইরেকশন অফ পেডেস্ট্রিয়ান ব্যারিয়ার, যে পেডেস্ট্রিয়ানের আলাদা জায়গা রাখবেন, বাট জায়গাটা আপনি একটু উঁচু করে দিবেন, মানে মেইন রাস্তাতে একটু উঁচু থাকবে যেন গাড়ির হুইলগুলো ডিরেক্ট এখানে আসতে না পারে। আপনি যদি শুধু মার্কিং দিয়ে রেখে দেন যে এখানে আসলে পেডেস্ট্রিয়ান যাবে, বাট এই মার্কিং আসলে কাজ করবে না, একটু উপরে উঠে দেওয়া লাগবে। ফিজিক্যাল ব্যারিয়ার হয়ে গেল। ইনস্টলেশন অফ ট্রাফিক সিগন্যালস, তো ট্রাফিক সিগন্যাল এখানে দিবেন, এবং আপনি অনেক জায়গায় দেখবেন যে পেডেস্ট্রিয়ান পুশ বাটন থাকে। সো যখন মানুষ যখন রাস্তা যখন পার হয় তখন একটা বাটন থাকে, যে বাটনে পুশ দেয়, চাপ দেয়, চাপ দিয়ে ওয়াইট করে কিছুক্ষণ পরে সিগন্যাল পরে, তারপর তারা পাস হয়। তো সিগন্যাল এখানে ইউজ করে এখানে। প্যাডেস্ট্রিয়ান রিফিউজি আইল্যান্ড, প্যাডেস্ট্রিয়ান রিফিউজি আইল্যান্ড, এটা তো আমরা পড়ছিলাম। ধরেন একটা রাস্তা আছে, একটা রাস্তায় এখানে মিডিয়ান হলো এখানে, মিডিয়ান, এই গাড়িগুলো এইদিকে যায়, আর এই গাড়িগুলো আসলে এইদিকে যায়। তো এখানে আপনারা লাগালেন জেব্রা ক্রসিং। তো জেব্রা ক্রসিং দিলেন, তাহলে কি গাড়িগুলা মানুষ পেটের সাথে এখান থেকে এখানে যাবে, তখন এই রাস্তা পার হবে, তখন সে ডান দিকে তাকায় রাস্তা পার হবে। তো এখানে আমরা একটা স্পেস করে দিই। আপনাকে পড়ছিলাম আমরা, এখানে এসে দাঁড়ায়, দাঁড়ায় এরপর এসে এখন কিছুক্ষণ দেখে এদিকে, এখন বাম দিকে কোনো গাড়ি আসতেছে কিনা, বাম বাম দিকে দেখে তখন সে পার হয়। তো এটা এটুকুকে বলি আসলে রিফিউজি আইল্যান্ড। বুঝতে পারছি আমরা? হ্যালো? জি স্যার। সো রিফিউজি আইল্যান্ড দিতে পারি। প্রোহিবিশন অফ কার পার্কিং, আমরা এই যে আমরা যদি পার্কিং লাগে তাহলে আমরা পার্কিং দিতে পারি আমরা। প্রহিবিশন অফ অ্যাডিকুয়েট স্ট্রিট লাইটিং, স্ট্রিট লাইটিং দিব, কারণ আসলে আমাদের তাহলে গাড়িগুলো দেখতে পারবে যে এখানে পেডেস্ট্রিয়ান আসতেছে। ক্রিয়েশন অফ ওয়ান ওয়ে স্ট্রিট, ওয়ান ওয়ে স্ট্রিট করলে অ্যাক্সিডেন্ট অনেক কমে যায়, কারণ উল্লা দিকে গাড়িগুলো আসতেছে না, তো এটা স্বাভাবিক অ্যাক্সিডেন্ট কমবে। রিরুটিং থ্রু ট্রাফিক টু স্পেসিফিক্যালি ডিজিগনেটেড এন্ড প্রোটেক্টেড স্ট্রিটস, এটা আমরা আগের এই কথাগুলো আগের কথাগুলো আসলে আসছে এখানে। এই কিছু জিনিস আসলে সব জায়গায় সেম থাকতেছে আসলে। সো যে স্টিলের দেওয়া লাগবে, আপনার কোনো অবস্ট্রাকশন থাকা যাবে না, রিরাউটিং করা লাগবে, বা প্রোডাক্টের টার্ন টার্ন দেওয়া লাগবে, জিনিসগুলো সব জায়গায় কমন। কারণ ওয়ান ওয়ে স্ট্রিট দিলে সব যেখানে দেন ওয়ান ওয়ে স্ট্রিট দিলে আপনার অ্যাক্সিডেন্ট কমে যাবে। আচ্ছা, সো এডিশন এডিশন অফ পেডেস্ট্রিয়ান ইন্ডিকেশন এন্ড পেডেস্ট্রিয়ান অ্যাকচুয়েশন ফিচার্স টু এক্সিস্টিং ট্রাফিক সিগন্যাল। পেডেস্ট্রিয়ান অ্যাকচুয়েশন, এটা বলতেছে আপনি পেডেস্ট্রিয়ানের জন্য আলাদা সিগন্যাল টাইমিং রাখবেন। সো এটা আসলে ঢাকা শহরে রাখা হয় না। সো ঢাকা শহরের একবার ফোর ফেজ থাকে, চারটা ফেজে চলে। চারটা ফেজ চলে, কিন্তু পেডেস্ট্রিয়ানের জন্য আলাদা কোনো রাখার জায়গা হয় না। কিন্তু আপনি যদি ধরেন জাপান যান, জাপান গেলে দেখবেন এখানে চারটা ফেজ গাড়ির জন্য যাবে, 5 নাম্বার ফেজটা হয় পেডেস্ট্রিয়ান। তখন সব গাড়ি বন্ধ, চারদিকে সব গাড়ি বন্ধ, শুধু মানুষ পার হবে, শুধু মানুষ। এখান থেকে তারা সোজা এইভাবে 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 যে রাস্তার মাঝখান দিয়ে আর এইভাবে যে কোনো দিকে পার হইতে পারে। সো এটা পেডেস্ট্রিয়ানের জন্য আমরা আলাদা একটা রাখতে পারি আমরা। সো এই কথাগুলো এখানে বলতেছে বেসিক্যালি। ওকে, সো পেডেস্ট্রিয়ান এন্ড বাইসাইক্লিস্ট আমরা বলবো এখন। পেডেস্ট্রিয়ানদের বলি আমরা হলো রাস্তার দ্য মোস্ট ভালনারেবল রোড ইউজার। মোস্ট ভালনারেবল মানে সবচেয়ে দুর্বল, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ চিন্তা করেন, একটা যদি বাস আর একটা যদি প্রাইভেট কার সংঘর্ষ হয়, যে ছোট প্রাইভেট কার তার অ্যাক্সিডেন্ট পসিবিলিটি বেশি থাকবে। যদি একটা প্রাইভেট কার একটা রিক্সা অ্যাক্সিডেন্ট হয়, রিক্সার ক্ষতি বেশি হবে। একটা রিক্সা আর একটা যদি পেডেস্ট্রিয়ান সংঘর্ষ হয়, পেডেস্ট্রিয়ানের ক্ষতি বেশি হবে। সো পেডেস্ট্রিয়ানের যে সবাই উপরে, পেডেস্ট্রিয়ান একদম বিয়ার একদম খালি। সো তারা তার প্রোডাক্ট করা কোনো কেউ নাই, যে গাড়ির ভিতরে আছে তার একটা আঘাত আসলেও গাড়ি ফার্স্টে তারা প্রোটেক্ট করবে। কিন্তু পেডেস্ট্রিয়ানের আসলে এই প্রোডাক্ট আশেপাশে কোনো প্রোটেকশন সিস্টেমটা নাই। তো গাড়ির ক্ষেত্রে একটা ব্যারিয়ার থাকে, ট্রাকের ক্ষেত্রে ব্যারিয়ার থাকে, রিক্সার ক্ষেত্রেও কিছু একটা ব্যারিয়ার থাকে আশেপাশে। আর পেডেস্ট্রিয়ান একদম ওপেন, একদম বিয়ার, সো তার অ্যাক্সিডেন্ট পসিবিলিটি বেশি থাকে। সো সে হলো, আমরা বলি, দ্য মোস্ট ভালনারেবল রোড ইউজার, পেডেস্ট্রিয়ান। সো অবশ্যই পেডেস্ট্রিয়ানদের জন্য যেখানে পেডেস্ট্রিয়ান মুভমেন্ট বেশি, যেমন ধরেন শহরে, আপনার অবশ্যই অবশ্যই ফুটপাথ বানানো লাগবে।
সো এটা আসলে বাট ঢাকা শহরের জন্য আসলে আমাদের খুবই আফসোসের ব্যাপার যে আমরা আসলে ফুটপাত গুলো প্যারিস্টের জন্য রাখতে পারি নাই, এগুলো আসলে ব্যবসায়ীদের জন্য আমরা রাখছি। সো এগুলো আসলে ব্যবসায়ীরা ইউজ করে, প্যাডেস্ট্রিয়ান দেখা যায় যে মেইন রাস্তা দিয়ে হাঁটে। অনেক জায়গায় আমি এটা অনেক জায়গায় দেখছি যে ফুটপাত আসলে ফুটপাত না, এটা পুরোপুরি একটা ব্যবসায়িক কারখানা হয়ে গেছে। সামনে বিশাল বড় 5 তলা মার্কেট, ফুটপাত মার্কেট, মানুষ রাস্তা দিয়ে হাঁটে রাস্তা দিয়ে। তো তারা গাড়ি ঘোড়ার দেওয়া যাচ্ছে। তো আসলে যে মেইন যে পারপাস ছিল পেডেস্ট্রিয়ানটা মোস্ট ভালনারেবল এন্টিটি, তারা রোড ইউজার, তো তাদেরকে আলাদা প্রোটেকশন দেওয়া, এটা আমরা আসলে করতে পারতেছি না। যাই হোক, তো এই জিনিসটা আসলে খুব একটা সমস্যা। তো আমরা আমাদের পেডেস্ট্রিয়ানের জন্য অবশ্যই আলাদা আমাদের ইয়ে দেওয়া লাগবে। এরপরে আমাদের আছে বাইসাইক্লিস্ট। তো বাইসাইক্লিস্ট এরা এরপরে পেডেস্ট্রিয়ানদের জন্য এরপরে হয়েছে এরা, এরপরে পড়াশোনার পরে ভালনারেবল হয়েছে এরা, কারণ এদের প্রোটেকশনটা থাকে এবার অনেক কম থাকে, কারণ আশেপাশে তো কোনো বিরিয়ান নাই। যাই বলা যায় যে সাইকেল আছে, তার পাশে কোনো বেরিয়ার নাই। সো এটা এদেরকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো ক্লাসে, যারা আসলে খুবই এক্সপিরিয়েন্সড অ্যান্ড কমফোর্টেবলি মিক্স ট্রাফিকের দ্বারা ট্রাক রিক্সা সব জায়গায় কমফোর্টেবলি রাইড করতে পারে। ক্লাস বি হলো ওরা হলো একটু লেস এক্সপিরিয়েন্স, একটা যদি আপনি ডেডিকেটেড লেন দিয়ে দেন যেখানে শুধু সাইকেল চলে না, কিছু চলে না, রিক্সা বা গাড়ি ট্রাক কিছু চলে না, শুধু সাইকেল চলে, তাই সেখানে তারা খুব কমফোর্টেবলি চলতে পারে। ক্লাসি হলো এরা আরো কম এক্সপিরিয়েন্স, তারা আসলে অন্য ট্রাফিক তাহলে চলতে পারে না, শুধুমাত্র ধরেন এই যেখানে কোনো রেসিডেন্সিয়াল এরিয়া, আশেপাশে কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নাই সেখানে তারা চলতে পারে। সো এরকম আসলে। সো আমরা আসলে আরবান রুট ডিজাইনটা আসলে করা হয় আমরা ক্লাস বি এবং ক্লাস সির জন্য। আপনি যদি অনেক কান্ট্রিতে যান, সাউথ আপনি যদি ধরেন যান এই যে নেদারল্যান্ডে যান, ওরা আসলে ওদের সিটিটা হলো বাইসাইকেল সিটি। ওরা বাইসাইকেল অনেক অনেক ইউজ করে। আমরা ধর ঢাকাটা ধর কারের সিটি, বা ঢাকা বেসিক্যালি রিক্সার সিটি, টেসলার সিটি এখন হয়ে গেছে। আহ, বা ঢাকা ঢাকা ধর রিক্সার সিটি। কোনো কোনো ধর আমেরিকা ধরেন, সেখানে লস অ্যাঞ্জেলস বা এগুলো হচ্ছে কারের সিটি, সিঙ্গাপুর এগুলো কারের সিটি, সিঙ্গাপুরে পাবলিক ট্রান্সপোর্ট অনেক বেশি আছে, আমেরিকা কারের সিটি। আর নেদারল্যান্ড হয়েছে পুরোপুরি বাইসাইকেল সিটি, অনেক মানুষ বাইসাইকেল ইউজ করে ওইখানে। সো ওইখানে দেখা যায় ধরুন আমরা ইয়া করি, ওইখানে বাইসাইকেল স্টেশন আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ বাইসাইকেল এখানে ভাড়া নেয়, স্টেশন আর স্টেশন নাই যা ভাড়া বাইসাইকেল রেখা যায়। সো কিছু কিছু জায়গায় এরকম আছে যে আমরা ধরেন আপনি মেট্রো দিয়ে উঠবেন বা বাসে উঠবেন, আপনি বাইসাইকেল দিয়ে আপনি মেট্রো দিয়ে উঠবেন, তারপর মেট্রোতে যাবেন, তারপর আপনি আবার বাইসাইকেল দিয়ে আপনার বাসায় আসবেন। সো এটা একটা কাজ হইতে পারে। নেদারল্যান্ডে উল্টা, তারা অনেক সময় অনেক জায়গায় এরকম আছে যে ট্রেন দিয়ে আগে বাইসাইকেল স্টেশনে যায়, বাইসাইকেল দিয়ে তারা মেইন মোড হিসেবে ইউজ করে, তারপর আবার অফিসে যায়। সো অনেক জায়গায় এরকম আছে যে তার বাইসাইকেলটা তারা এত বেশি প্রেফার করে, কারণ বাইসাইকেলে এক এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং কন্ডিশন অনেক কম হয়, অ্যাক্সিডেন্ট রিস্ক অনেক কম হয়। সো মানুষের এক্সারসাইজ হয়। সো এই বাইসাইকেল হলো পুরো একটা ইকো ফ্রেন্ডলি একটা জিনিস। সো এই বাইসাইকেল আমরা ইউজ করতে পারি চাইলে। ওকে, আচ্ছা, এখন এই বাইসাইকেলের জন্য আসলে আমাদের ইয়া করা লাগবে, যে ডিজাইন করা লাগবে, এবং অনেক জায়গায় দেখবেন আপনি যে বাইসাইকেলের জন্য আলাদা লেন থাকে, যে শুধু সেপারেট শুধুমাত্র এটা বাইসাইকেলের জন্য, এখানে গাড়িগুলো চলবে এক লেনে, বাইসাইকেল চলবে আরেক লেনে। ওকে, সো এটা বলছে এখানে যে আসলে আসলে কি করা যায় এখানে বাইসাইকেল অ্যাবাউট এনএনবি ফেসিলিটিস। আপনি ফিজিক্যাল সেগ্রিগেশন করতে পারেন, একদম আলাদা একটা ব্যারিয়ার দিয়ে দিতে পারেন যে এই রুট আছে এইটুকু, এইটুকুতে ওয়ানলি বাইসাইকেল চলবে, আর না কেউ চলতে পারবে না, একটা আপনি ব্যারিয়ার দিয়ে দিলেন এরকম। অথবা ভিজুয়াল সেগ্রিগেশন। ভিজুয়াল সেগ্রিগেশন মানে কি? সেটা হলো আপনি যে মার্কিং করে দিবেন, কোনো আলাদা রেলিং দিলেন না, এটাকে বলি আমরা আসলে ভিজুয়াল সেগ্রিগেশন। এরপরে আমরা বলি মিক্সড ট্রাফিক। এটা আসলে একদম একদম বাজে, এটা আসলে করা উচিত না। তো এটা মিক্স ট্রাফিক, এই জিনিসটা আসলে কি, ধরেন ট্রাক বাস সব কিছু আসলে একসাথে একসাথে ইয়া চলবে। সো এটা যদি এরকম যদি হয় যে অন্য ট্রাফিক গুলা কম, তখন সেটা আপনি দিতে পারেন। তা না হলে এটা আসলে এত তাদের জন্য ভালো ফেসিলিটি দিবে না। ওকে, এরপরে আমরা একটু দেখি জাংশন এন্ড ক্রসিং। কিছু জাংশন আমরা রাখতে পারি যেখানে আসলে বাইসাইক্লিস্টদের প্রায়োরিটি দেওয়া হবে, সিগনালে আমরা বাইসাইক্লিস্টদের প্রায়োরিটি দিতে পারি, রাউন্ড অ্যাবাউটে বা গেট সেপারেশনে তাদের প্রায়োরিটি দিতে পারি। তো এখানে দিছে, সো এই আমরা বাইসাইকেলের জন্য পার্কিং একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ ধরেন আপনি যাবেন,
মানে বাইসাইকেল মানুষ ইউজ করবেই করবে না, সেটা পার্কিং করে অনেক বেশি ইউজ ম্যাটার করে। সাপোজ আমার ধরেন সাইকেল আছে, এখন আমি ধরেন উত্তরা যাব, তো ধরেন আমি বুয়েটে থাকি, আমি এখান থেকে টিএসসি তে যাবো এখানে, বাট আমি জানি আমি যদি সাইকেল নিয়ে যাই আমি বিপদে পড়বো। কেন বিপদে পড়বো? কারণ সাইকেলটা আমি যে রাখবো, রাখার কোনো অপশন নাই গা। ওইখানে রাখার কোনো জায়গা নাই, শুধু কোথাও সাইকেল রাখার অপশন যদি আমি রাখা যায় চুরে এসে নিয়ে যাবে আমার তালা ভাঙকে, আমি জানি। সো সাইকেল রাখার এখানে অপশন নাই এখানে, এবং ফেসিলিটিও নাই। তাহলে আমি আসলে সাইকেল ইউজ করবো না, তাই না? কিন্তু আমি যদি জানতাম, যদি আমি জানতাম যে টিএসসি তে একটা সেফ একটা সাইকেল পার্কিং এর অপশন আছে, তাহলে কি আমি অবশ্যই সাইকেল ইউজ করতাম, ইউজ করে আমি আগে টিএসসি যাইতাম, তারপর সেখান থেকে মেট্রো ইউজ করার জায়গায় যাইতাম আমার। সো এই যে পার্কিং ফেসিলিটি। অনেক রকম ব্যবস্থা আছে স্যার, জি বলেন। বাইরের দেশে এরকম অনেক ব্যবস্থা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওইখানে ধরেন বাংলাদেশে ধরেন সাইকেল তো আসলে ভাড়া দেওয়া পসিবল না, কিছু শুরু করছিল ঢাকা ভার্সিটি এরিয়া কেন্দ্র করে। ওরা দেখা যায় যে বাংলাদেশ বাইক চুরি করে নিয়ে যায়, এবং বাইক ভাড়া নেয়, ফেরত দেয় না। সো এটা আমাদের আসলে মানে কি আর বলবো। সো বাট ওদের এখানে সবগুলা ইলেকট্রনিক ট্র্যাকিং সিস্টেম থাকে। সো ওরা আসলে চুরিও করে না, চুরি করলে আসলে কে কোথায় আছে একদম অ্যাকুরেটলি বের করে ফেলতে পারে ইনস্ট্যান্টলি। সো এটা একদম অনলাইন ট্র্যাকের উপর থাকে। এবং ওইখানে ওইখানে কি করে, সাইকেল লাগিয়েও না, আমি সাইকেল নিয়ে প্রথমে এক জায়গায় যাবো, পরে ওইখান থেকে মেট্রো দিয়ে আমি উত্তরা নামলাম, না আরেকটা বাইসাইকেল ভাড়া নিলাম, ভাড়া নিয়ে আমি আমার কাজ করলাম। পরে আবার সাইকেল এখানে আসার সময় আবার আমি কাজ টাজ করে ওই সাইকেল নিয়ে আবার আমি আসলাম, আবার উত্তর আসার সময় আবার রেখে দিলাম, আবার আমি ইয়া করলাম, আবার এই তো চলে আসলাম আমি এভাবে মেট্রো দিয়া। তো এরকম। তো বাংলাদেশে আসলে এটা এখন আসলে ট্রায়াল শুরু করছিল, বাট আসলে সাকসেসফুল হয় নাই আসলে জিনিসটা, কারণ আমাদের বাঙালির এই অবস্থার জন্য আসলে। না যাই হোক। হওয়াটাই স্বাভাবিক, আমরা জাতিগতভাবে একটু সমস্যা আছে। এক্স্যাক্টলি। সো আরো কিছু কাহিনী আছে, ধরেন আমাদের ইকোনমিক কন্ডিশনটা, আহ আমাদের পুরো বাংলাদেশে আমাদের ধরেন জিডিপি লো, আমাদের মানুষ, অনেক মানুষ আছে ধরেন, অর্থনীতি আমরা কোনো স্টেবল না। সো একজন মানুষের কাছে ধরেন 5,000 টাকা দামের একটা সাইকেল অনেক বড় একটা কিছু, তার কাছে 2 টাকাই লাভ। বা ধরেন আবার এই যে, ইস্যু। হ্যাঁ হ্যাঁ, এরপর ওদের বার ধরেন এই যে নেদারল্যান্ডে, ওইখানে ওদের তো চুরি করার দরকার নাই, কাইন্ড অফ ওদের ইকোনমি ভালো। বুঝতে পারছেন? ওভারঅল সব মিলাই আসলে বাংলাদেশের মতো জায়গায় এগুলো এক্স্যাক্টলি। তো পসিবল। ওদের ইকোনমিক কন্ডিশনও ভালো, আর কেউ যদি চুরি করে সে ইনস্ট্যান্টলি দুদিনেই, 1 ঘন্টার ভিতরে তারা পুলিশ গ্রেফতার করে ফেলবে। তো আমাদের এখানে নিয়ে গেলেও পুলিশ সারা জীবনে বের করবে, এরা পাত্তাই দিবে না যে সাইকেল চুরি করছে, খুনের এখানে মামলা বিচার হয় না, আর এখানে আপনি সাইকেল চুরি হয়েছে এটা আসছে। এটাও স্যার আমাদের সিস্টেমেরই সমস্যা আর কি। হ্যাঁ, 5,000 টাকা 10,000 টাকা একটা সাইকেল খুঁজে বের করতে তাদেরই দেওয়া লাগবে 10,000 টাকার উপরে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এটা আসলে কিছু করার নাই। জি আহ স্যার, আমরা অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ এক্স্যাক্টলি। যাই হোক, so ওই যে এই ছিল আমাদের আসলে সেফটি নিয়ে কাহিনী। আচ্ছা, এখন আসলে আমরা আসলে দেখবো, আমাদের এটা ছোট একটা স্লাইড, এটা বেশিক্ষণ লাগবে না আমাদের। সো কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন ট্রাফিক সিস্টেম অনেক বেশি ইউজ করা হয় কম্পিউটার অ্যাপ্লিকেশনটা। ধরেন ঢাকা শহরের ধরেন আমি বর্তমানে কিছু কাজ করি, আমি বইয়ের আর হিসেবে কাজ করি ট্রাফিক সিস্টেমের। আমি যদি আপনাদের একটা ভিডিও দেখাই, ধরেন এই জিনিসটা নেওয়ার জন্য, ধরেন এটা হলো, এই যে এইটা হলো একটা কাকরাইল ইন্টারসেকশন, আপনার কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। এটা হলো একটা কাকরাইল ইন্টারসেকশন, কাকরাইলের মোড়টা ওইটা করছি আমরা। এই যে এটা একটা সফটওয়্যার আছে পিটিভি ভিসিম, তো ভিসিএম দিয়ে কাজটা করছি। এটা আমরা দেখলাম এখানে ট্রাফিক সিগন্যালটা আসলে কোন টাইমিং গুলো সবচেয়ে বেস্ট হয়। সো এটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমিং দিয়ে ট্রাই করতে পারি, অথবা তার একটা অপশন আছে যে অপটিমাইজেশন, ট্রাফিক অপটিমাইজেশন, সেটা দিয়ে আমরা অপটিমাইজ করতে পারি। সো এটা হলো কাকরাইলের কাজ। এরপরে ধরেন আমি আরেকটা কাজ করছিলাম, এটা হলো এর, এটা হচ্ছে নীলক্ষেতের, এই যে এটা হচ্ছে আজিমপুর, এটা হচ্ছে নীলক্ষেত। আর ধরেন এই যে ওটা হচ্ছে সায়েন্স ল্যাব, এটা হচ্ছে নিউ মার্কেট এটা। আর এটা হলো সায়েন্স ল্যাব। সো এরকম ভাবে আসলে এটা আসলে ভিসিম দিয়ে করা। সো এরকম আসলে ভিসিম হলো আমরা ট্রাফিক সিমুলেশনের জন্য ইউজ করি। আর হ্যাঁ, তো এরপরে আরো যে সফটওয়্যার, ধরুন সুমো সফটওয়্যার আছে,
সো সুমো আমরা ট্রাফিক সিমুলেশন ইউজ করি, এবং আমরা সিনক্রু অনেক সফটওয়্যার আছে যেগুলো আসলে আমরা মানে ট্রাফিকের কাজে আমরা কম্পিউটার ইউজ করি। ভিডিও দেখানোর উদ্দেশ্য হলো এটা যে ট্রাফিক সিস্টেমে কম্পিউটার অনেক বেশি ইউজ হয়। ধরেন এই যে আমি এখানে কাজটা করছি বা আমি বনানের কাজ করছি, তো এগুলো আমরা আসলে করতেছি কি, আমরা করতেছি আগে যে ধরেন একটা সিস্টেম আমরা করতেছি, আমি একটা ধরেন কাকরাইলে আমি একটা ট্রাফিক টাইমিং দিতে চাই, এই টাইমিংটা আসলে কিরকম পারফর্ম করবে। সো আমি আগে রিয়েল লাইফে দিলাম, দিয়ে আসলে ট্রাই করলাম, এটা ভালো হলো না, আরেকটা চেষ্টা করলাম, এটা হলো না, আরেকটা চেষ্টা করলাম, এটা ভালো হলো না। সো এত বারবার ট্রায়াল দিলে মানুষ বিরক্ত হয়ে যাবে, আপনি কি আমরা কি গিনিপিগ নাকি, আমাদের বেতনে ট্রায়াল দিচ্ছেন আপনি। সো এটা একটা ঝামেলা, আমরা আসলে অপটিমাম কি বের করার জন্য। সো এটা আমরা সিমুলেশন করতে পারি। অথবা ধরেন আমরা চিন্তা করলাম যে কাকরাইলে এখানে আমরা আমরা ধরেন বনানীতে বা আমরা ধরেন বিজয় আমরা রাউন্ড অ্যাবাউট দিব বা একটা ইউটার্ন দিব। তো ইউটার্ন একবার দিলাম বা রাউন্ড অ্যাবাউট দিলাম, দেওয়ার পর দেখলাম এটা ভালো হইলো না, আমরা ভাঙে ফেললাম। সো ভাঙে তাহলে এটা কি আমার টাকা নষ্ট হবে না, সময় নষ্ট হবে, তাই না? জি হ্যালো। স্যার। সো এটা আসলে কোনো ভালো একটা জিনিস না। সো আমরা একটা জায়গায় দেখলাম একটা ফ্লাইওভার আমরা মনে হলো দিলাম, সো ফ্লাইওভারকে বানালাম, বানিয়ে দিলে দেখলাম কাজ করতেছে না, মানুষ এটা ইউজ করতেছে না, বা এটা ইউজ করলে ওটা আমরা যতটুকু আশা করতেছিলাম পারফরমেন্স দিয়ে দেবে, তা দিচ্ছে না। সো এই জিনিসগুলো পরে এতটা কোটি কোটি টাকা ফ্লাইওভার বানায় আবার ভাঙা লাগলো, আর অথবা আরো আরো সমস্যা দেখা দিচ্ছে। ভাবছিলাম ভালো হবে, আর উল্টো আরো আরো জ্যাম বেড়ে গেছে, হইতেই পারে। ব্যবহার করে যেতে পারে স্যার। জি বলেন। 300 ফিটটা মনে হয় ভাঙা পড়তেছে। আচ্ছা আচ্ছা। সো এরকম অনেক অনেক এই অনেক net- অনেক প্রজেক্টই হয়, যদি প্রপার অ্যানালাইসিস না করা হয় তাহলে দেখা যায় যে আপনি করছেন পুরা দেখলেন আসলে ঝামেলা। সো এই জিনিসগুলো আসলে প্রিভেন্ট করার জন্য আমরা কি করি, আমরা আসলে কম্পিউটারে আগে পুরো সিমুলেট করি যে প্রেজেন্ট কন্ডিশন হলো এরকম। সো এখন যদি আমি এখানে যদি করি। জি বলেন, পান্না সাহেব বলেন, বুঝি নাই আমি। পান্না সাহেব কিছু বলছেন? ওকে। সো আমরা আসলে কি করি যে ভিসিমে বা সুমুতে বা আমরা আগে পুরো জিনিসটা আমরা কম্পিউটার আগে সিমুলেট করি, আগে প্রেজেন্ট কন্ডিশন সিমুলেট করে ক্যালিব্রেট করে রিয়েল লাইফ ক্যালিব্রেশন রিয়েল লাইফের সাথে নিয়ে আসা, রিয়েল লাইফের মতো করি। তারপর আমরা এটার উপর আরেকটা মেজারমেন্ট দিই, যদি আমরা রাউন্ড ওভার দিই, যদি আমরা এখানে ইউ টার্ন দিই, যদি আমরা এখানে একটা ফ্লাইওভার দিই, তাহলে কি হবে এগুলো আমরা বের করি আমরা। সো এই যে ভিসিম ইউজ করতেছি এগুলো কিন্তু আসলে পুরোপুরি কম্পিউটার অ্যাপ্লিকেশন করতেছি, তাই না? জি স্যার। তো এটা আসলে আমাদের স্টাইল হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন ট্রাফিক সিস্টেম অ্যানালাইসিস। কম্পিউটার দিয়ে কি কি কাজ করতে পারি, অনেকগুলো কাজ করতে পারি। ফার্স্ট হলো ট্রাফিক ফ্লো ক্যারেক্টারিস্টিক। সো এই যে ট্রাফিক ফ্লো আপনি ধরেন যে এই যে আমি দেখাইলাম এটার, সো এটাতে আপনি এটাতে ট্রাফিকের এভারেজ স্পিড কত হচ্ছে, আপনার ইমপ্রুভমেন্ট করলে তখন স্পিড কিরকম হবে, এখন ডিলে কিরকম, তখন ডিলে কিরকম হবে, বা কখন আসলে কি হবে, ওই জিনিসগুলো আপনি এভাবে এখান থেকে বের করতে পারেন। ট্রাফিক কন্ট্রোল ডিভাইস আপনি চিন্তা করতে পারেন, আপনি যদি সিগন্যাল দেই তাহলে কি অবস্থা হবে, রাউন্ড নাকি রাউন্ড এবার দিলে বেটার হবে, আমি যদি এখানে এই একটা এইদিকে টার্নটা বন্ধ করে দিই তাহলে কি অবস্থা হবে, এমন কন্ট্রোল আপনি এখানে অ্যানালাইজ করতে পারেন। ইন্টারসেকশন ডিজাইন। সো ইন্টারসেকশন আপনি ইন্টারসেকশন আপনি ডিজাইন করলে কিরকম পারফর্ম করবে, কিরকম সেফটি হবে, নাকি কোলিশন কিরকম হবে, সংঘর্ষ, কোলিশন মানে সংঘর্ষ, এগুলো আপনি বের বের করতে পারবেন। ট্রাফিক ম্যানেজমেন্ট। সো ট্রাফিক ম্যানেজমেন্ট আসলে বলতে কি বোঝাচ্ছে, আপনি একটা একটা suppose আপনি চিন্তা করলেন আপনি রিক্সা উড়াই দিবেন, এটা আপনি সিমুল করে দেখতে পারেন, রিক্সা উড়ে দিলে আসলে কিরকম কনজেশন কমবে বা কিরকম ইমপ্রুভমেন্ট হবে। সো বা আপনি একটা অন্য একটা মেজারমেন্ট নিলেন, আপনি এখানে একটা কন্ডিশন প্রাইসিং নিয়ে আসলেন, যে কন্ডিশন প্রাইসিং বলতে বোঝায় বিকাল 5টা থেকে 8টা এই টাইমে যদি কেউ বিকাল 5টা থেকে 6টা এই টাইম খুব কন্ডিশন থাকে, সো এই টাইমে যারা এই রুটটা ইউজ করবে তাদের সবাইকে 100 টাকা করে দেওয়া লাগবে। এটা বলে আমরা কন্ডিশন প্রাইসিং। তাহলে হয় কি মানুষ চেষ্টা করবে এই রুটটা অ্যাভয়েড করার জন্য, তাহলে এই রুটে লোডটা কমে যাবে। সো এরকম। সো এরকম বিভিন্ন জিনিস আপনি আসলে ট্রায়াল দিয়ে দেখতে পারেন যে আসলে ট্রাভেল টাইম আসলে কমে কমে কিনা, বা আসলে জ্যাম কমে কিনা। সো এই জিনিসগুলো আমরা এখানে কম্পিউটারে করে দেখতে পারি। আরেকটা সফটওয়্যার আছে ট্রান্সকেট, এটাকে 4 স্টেপ মডেলিং করা হচ্ছে, এটা দিয়ে ট্রান্সকেটটাও এটা ইউজ করা হয়। আমরা দেখবো একটু পরে। সো এটা আসলে জিনিসটা কি। সো আর এরা এরা ছাড়াও আমরা ধরেন মেশিন লার্নিং অনেক জায়গায় ইউজ করতে হয়, আমরা স্টেপ বাই স্টেপ আসি, এটা আগে এটা পড়ি কি বলছে, ইম্পর্টেন্স অফ ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং। ইম্পর্টেন্সটা কি, অ্যাক্সেস টু রিয়েল টাইম এন্ড হিস্টোরি ডাটা অ্যান্ড রিয়েল টাইম ডাটা আপনি চালিয়ে নিতে পারেন। অপটিমাইজেশন অফ ট্রাফিক ফ্লো, আপনি ট্রাফিক ফ্লো অপটিমাইজ করতে, অপটিমাইজ মানে আসলে কোনটা সবচেয়ে বেস্ট হবে, কোন টাইমিংটা দিলে সবচেয়ে বেস্ট হবে, বা কি মেজার নিলে সবচেয়ে বেস্ট ট্রাফিক ফ্লো হবে।
সেফটি বাড়াতে পারেন, রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড অ্যাডাপশন টু চেঞ্জিং কন্ডিশন, একটা কন্ডিশন আছে আরেকটা চেঞ্জিং করলে কি অবস্থা হবে আপনি দেখতে পারেন। রুল অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, রুল গুলা কি কি আছে। সো সেটা অনেক কিছু কথাবার্তা বলছে যে এটা ইফিসিয়েন্সি, এটা ইফিসিয়েন্ট, এটা অ্যাকুরেট হয়, মানে যে 100% অ্যাকুরেট ফিউচার তো আসলে কোনো কিছু হয় না। মানে আমরা যদি ধরেন আজ থেকে 50 বছর বছর পরে কি হবে, আপনি 100% অ্যাকুরেট করতে পারেন না। ধরেন ধরেন এখানে আপনি চিন্তা করলেন একটা এখানে ফ্লাইওভার দিলে কি হবে, কি হবে। তো আপনি চিন্তা করলেন প্রেজেন্ট কন্ডিশন এইটা, যদি এখানে ফ্লাইওভার দেন এই অবস্থা হবে, অবস্থা ভালো হবে, আপনি ধরেন আপনি পাইলেন অবস্থা ভালো হবে। এখন হয়েছে কি, আপনি ফ্লাইওভার করলেন, বাট 2 দিন পরে সরকার দেখলেন ওইখানে একটা 20 তলা বিল্ডিং এর অনুমোদন দিয়ে দিছে, একটা কনফারেন্স, একটা বিশাল শপিং কমপ্লেক্স অনুমোদন দিয়ে দিছে 20 তলা। তাহলে হবে কি, এই যে 20 তলা যে সরকার আপনার আপনি প্রজেক্ট করে ফেলছেন, আপনি রিপোর্ট দিয়ে দিচ্ছেন, তার 1 বছর পর সরকার এখানে 20 তলা বিল্ডিং অনুমোদন দিয়ে দিছে। তো তাইলে হবে কি এখানে, এই যে 20 তলা বিল্ডিং এখানে প্রতিটা ফ্লোরে অনেক মানুষ থাকবে না, অনেক মানুষ থাকবে তাই না? জি স্যার। তারা কি আসা যাওয়া করবে না? জি স্যার। তারা আসা যাওয়া করবে, আসা যাওয়া তাহলে তারা কিন্তু এখন চেম্বারে দেবে, যেটা কিন্তু আপনি আগে কনসিডার করেন নাই, কারণ আপনি জানতেন না ওই জিনিসটা। তার সরকার ডিসিশন দেওয়া দিছে। তখন হয়তো বা যে এইটার জন্য কনফ্লিক্ট বেড়ে গেছে, এই ফ্লাইওভার হয়তো বা আরো খারাপ পারফর্ম করতে পারে, এরকম হইতেই পারে। সো ফিউচার 100% প্রেডিক্ট করা পসিবল না, বাট আমরা যদি 10% প্রেডিক্ট করতে পারি ফিউচারটা, এটা আসলে অনেক বেশি। প্ল্যান করার সময় কি স্যার ভবিষ্যতের চিন্তা করে করা হয় না স্যার? কোনটা? এই যে ফ্লাইওভারের কথাই যেটা বললেন, যে আমার এই যে ওখানে এই বৃষ্টি এই লাগে। ডিসিশন গুলো পুরোপুরি পলিটিক্যাল আছে, এক রাজনৈতিক দল আছে, কালকে আরেকজন আসবে, সে বলবে আমরা এটা ভাল লাগে না, এটা ভাঙ্গে ফেলো। এটা বাংলাদেশে খুবই অহরহ হয়, যে একটা প্রজেক্ট চলতেছে, 2 দিন পরে এসে আরেক রাজনৈতিক দল এসে বলে ওই প্রজেক্ট হবে না, আমার প্রজেক্ট করো। ধরুন একটা এয়ারপোর্ট করবেন আপনি, কোন জায়গায় করবেন? আপনারা যদি বলি, আপনি বলবেন আপনার বাড়ি যে জেলায় সেই জেলায় করো, তাই না? আরেক সরকার এসে বলবে ওই জেলা তো এয়ারপোর্ট দরকার নাই, এটা ভাঙো এটা। সো জি স্যার, বুঝতে পারছি। আমার প্রশ্নটা ছিল স্যার, যখন আমি একটা ফ্লাইওভার করতেছি, হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। এই ফ্লাইওভারে এখন হয়তো সাপোজ 100 জন যাতায়াত করতেছে, এখান হুম। থেকে 10 বছর পরে সেটা হতে পারে 200 জন বা আরো এক্স্যাক্টলি বেশি। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, এই জিনিসগুলো অবশ্যই কনসিডার করা হয়, এগুলো আমরা কনসিডার করি। বাট এগুলো কনসিডার করি, আর ধরে না এখানে প্রেজেন্ট কন্ডিশন আছে এরকম, আশেপাশে কি কি হইতে পারে ওইগুলো আমরা কনসিডার করলাম, জি। বুঝছেন? বাট ফিউচার তো সেক্ষেত্রে ফিউচার, ফিউচার এর আপনি জানেন বাইরেও না। কি হঠাৎ করে এমন কিছু আসতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি চিন্তা করলেন এই বর্তমানে এখানে 20টা বিল্ডিং আছে, 100 বছর 50 বছর পরে এখানে 30টা বিল্ডিং হবে, নর্মালি এরকম বিল্ডিং হওয়া উচিত। ধরুন আপনি রাজুক থেকে নিলেন, তারা প্রতি বছর এখানে 10টা করে বিল্ডিং এর অনুমোদন দিবে, বুঝতে পারছেন? এর বেশি তারা জি, দিবে না। আপনি ওইভাবে প্ল্যানিং যখন করা হয়, ওইগুলো চিন্তা ভাবনা করে করা হয়, ওগুলো নিয়েই করা হয়। বুঝতে পারছি স্যার। বাট এটাই এরপরও কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো নিয়ে করা হয় যে ফিউচার প্রেডিক্ট করে করা হয়। ধরেন 30 সাল 5 বছরের একটা ফোরকাস্ট করে ওইটার ইনপুট দিই আমরা এখানে। সো ওইটা দিয়ে আমরা কাজ করি। আর সব আজকে 5 বছর পর কি কি ট্রাফিক আছে সবগুলো একসাথে ডিসিশন নেওয়া হয়। যাই হোক, বাট ফিউচারে যে কোনো কিছু হইতে পারে, প্ল্যান চেঞ্জ হইতেই পারে সরকারের, সরকার চেঞ্জ হয়, প্ল্যানও চেঞ্জ হয়। এরপরও আর কি 10% করা গেলে আসলে বেটার। আসলে আমরা ফিউচার মোটামুটি করতে পারি আমরা জিনিসটা। এরপর এটা অপটিমাইজেশন, রিসোর্স, প্রেডিক্টিভ ক্যাপাবিলিটিস, সেফটি, আর কস্ট এফেক্টিভ হয়। কারণ কস্ট এফেক্টিভ কেন, আপনি যদি সিমুলেশন করেন আপনার বেশি টাকা খরচ হবে না, অল্প কিছু টাকা খরচ হবে। একটা যদি সিমুলেশন করেন আপনি খুব অল্প টাকা, মানে একটা আপনি ফ্লাইওভার বানান আপনার হাজার হাজার কোটি টাকা খরচ হবে, তার তুলনায় একটা সিমুলেশন আসলে কিছুই না, মানে কোনো খরচই নাই ওইটার তুলনায়। বাট ওইটা অনেক যদি না করা হয় তাহলে আসলে ঝামেলা। ওই জিনিসটা বাংলাদেশে ধরেন অনেক অনেক কিছু আসলে অনেক বড় যে এগুলো ট্রাফিক, মানে ট্রান্সপোর্টেশনের পদ্ধতিগুলো তো আসলে বেসিক্যালি পলিটিক্যাল ডিসিশন। ম্যাক্সিমাম ট্রান্সপোর্টেশনের জিনিসগুলো আসলে পলিটিক্যাল ডিসিশন, অনেক অনেক কারণে এগুলো আসলে ধর একটা বিল্ডিং আপনি বানাচ্ছেন, আপনি বানায় ফেলতে পারেন বিল্ডিং আপনার হাতে, আর রুট বানাবেন এটা আপনার উপর না, এটা আসলে পুরোপুরি সরকারের উপরে। তো সরকার যা ডিসিশন দিবে সেটা আসলে করবে। সো এই জিনিসগুলো আসলে সরকারের উপর তো। তো যাই হোক, অনেক অনেক বছর দেখা যায় যে আপনি একটা সিম্পল একটা সিমুলেশন করে এরকমই কোনো অংশ স্যার? জি বলেন। কর্ণফুলী টানেলটা কি এরকমই কোনো অংশ? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভিডিও তো রেকর্ড হচ্ছে, রেকর্ড হলে আহ দ্বারা আমি ভিডিওটা পোস্ট করি। যাই হোক, এরপরও আপনি ট্রান্সপোর্টেশন প্ল্যানার হিসেবে আপনার যা বলার আপনি 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 আপনার কথা বলবেন যে এই কাজটা এইভাবে করা যাবে, এইভাবে করা যাবে না। ওর ডিসিশন ওরা নিবে যখন, ধরেন প্ল্যানার যখন ডিসিশন আসে, ধরেন বুয়েটে যখন ডিসিশন আসে একটা একটা প্রজেক্ট আসলে এই জিনিসটা কি করা যায়, বুয়েট কি করে 4-5টা অল্টারনেটিভ দেয়।
যে এই এই জিনিস করলে এই সুবিধা, এই অসুবিধা, এই সুবিধা, এই সুবিধা, বাট ইমপ্লিমেন্ট করবে সরকারে। সরকার দেখে তার জন্য কোনটা বেটার, তার জন্য সে সেটা করবে। তো এই আর কি জিনিস। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে এটা বলতেছিলাম যে টাইপ অফ ট্রাফিক কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো আপনি কি অন করছেন? যে বলে, হ্যাঁ, রেকর্ডিং অন করছি আমি। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। হ্যাঁ, আমরা এখন দেখি যে টাইপস অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। সো কম্পিউটার অ্যাপ্লিকেশন আসলে কি, সিডনিতে একটা কম্পিউটার, সিডনিতে মানে সিডনি মানে অস্ট্রেলিয়ায় একটা ইউজ করা হয় যে SCATC, সিডনি কোঅর্ডিনেটেড র্যাপিড ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলার। ওরা সিডনিতে ইউজ করে। বা আপনি জেনে আর্কজিস সফটওয়্যার আছে, আর্কজিস এবং কিউজিস, এই সফটওয়্যার গুলো দেয়া, এগুলোকে বলে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জি সফটওয়্যার। সো জি সফটওয়্যার দেয়া এটা হলো আপনি খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারেন। ধরেন আপনি জানতে চান ঢাকা শহরে কোন কোন জায়গায় ধরেন ট্রাফিক জ্যাম বেশি হয়, আপনি একটু ম্যাপের মাধ্যমে এটা শো শো করতে চান। বা পুরো বাংলাদেশে ম্যাপ গুলা, রাস্তা নেরোগুলো আপনি শো করতে চান, লোকাল রোড গুলা আপনি শো করতে চান, আপনি যেগুলো ন্যাশনাল রোড সেগুলো শো করতে চান, যেগুলো ডিস্ট্রিক্ট সেগুলো শো করতে চান, আপনি এগুলো জিসে খুব সুন্দরভাবে করতে পারবেন। খুব সুন্দর অপশন আছে জিসে এই জিনিসগুলো করার। আপনি যদি ধরেন ডাটা অ্যানালাইসিস করতে চান, তাহলে আপনি ধরেন মেশিন লার্নিং ইউজ করতে পারেন, মাইক্রোসফট বা এক্সেল ইউজ করতে পারেন। ধরেন এই জিনিসগুলো আসলে আমাদের প্রয়োজন। ধরেন আপনাকে শপিং কমপ্লেক্স বানাবেন, তো সেইখানে কি কি ট্রিপ জেনারেট হইতে পারে, তো সেইগুলো আপনি সার্ভে করা লাগে। সার্ভে করে এগুলা ইয়া করে। সো একটা জায়গা থেকে কি কিরকম ট্রিপ জেনারেট হবে, সো এইগুলা করার জন্য ধরেন মেশিন লার্নিং ইউজ করা হয়, পাইথন ইউজ করা হয়। এরপরে যেটা বলা মাইক্রো সিমুলেশন। সো ধর আমরা ধর আমি ভিসিম ইউজ করি, বা আরো কিছু সফটওয়্যার আছে, কোডসিম, প্যারাসিম, বা এই দুটো বলা নাই, যেটা খুব ওয়াইডলি ইউজ করা হয় সেটা হলো সুমো। আর আরেকটা ইউজ করা হয় সেটা হলো এইমসাম। সো এটা, এগুলো অনেক বেশি ইউজ করা হয় মাইক্রো সিমুলেশন সফটওয়্যার। আর ম্যাক্রো সিমুলেশন এটাকে ধরেন ট্রান্সকেট, কিউব হয় যারা। মানে মাইক্রো সিমুলেশন বলতে আমরা বুঝি, ধরেন আপনি যদি খুব একটা ছোট একটা জায়গায় ইয়ে করেন, একটা ধরেন কাকরাইল স্টেশন, বনানী, বিজয় সরণি, একটা দুইটা স্টেশন অল্প জায়গায় করতেছেন, আমরা আপনার যদি ইন ডিটেইল জিনিস লাগে, সেটাকে বলি আমরা মাইক্রো সিমুলেশন। মানে আপনি যদি পুরো ঢাকা শহরের সিমুলেশন করতে চান, এটা আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না, বিসিম এর লোড দিতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনার যাওয়া লাগবে ম্যাক্রো সিমুলেশনে, যেমন ট্রান্সকেট, যেমন ভিসাম, আরেকটা সফটওয়্যার। সো এগুলোতে করা যায়। পুরো ঢাকা শহরে যদি আপনি ইয়া বের করতে চান, একবার একটা মডেলে পুরো ঢাকা শহর থাকবে, So, তাহলে আপনার ট্রান্সকেট বা ভিসামে যাওয়া লাগবে। সো ডাটা কালেকশন কিভাবে করে, ট্রাফিক ক্যামেরা দিয়া, জিপিএস বা মোবাইল ডাটা বা ট্রাফিক কাউন্টার এন্ড ডিটেক্টর করে ইউজ করে করে। সো ইন্টিগ্রেশন, কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে। এগুলো আপনারা নিজেরা পড়বেন, যেমন বার্সেলোনাতে কিছু ইউজ করছে নিয়ে বলছে, বা লস এঞ্জেলসে তারা আসলে রিয়েল রিয়েল টাইমে ট্রাফিক ফ্লো দেখে, ওয়েদার দেখে, এবং কোথাও অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে, সেখানে তারা রেসপন্স করে। এবং সিঙ্গাপুরে এটা তার ইলেকট্রিক রুট প্রাইসিং সিস্টেম আছে। মানে আপনি যদি রুট ইউজ করেন, আপনার প্রাইস দেওয়া লাগবে। তারপর অটোমেটিক টুল কালেকশন হয়। সো এটা আসলে আমাদের ঢাকা শহরে বা বাংলাদেশে ধরেন টুলগুলো যে কালার করে, ধরেন একটা ফ্লাইওভার বা একটা এক্সপ্রেসওয়ে, সারা এক্সপ্রেসওয়েতে অনেক কুইক আসছে, এই টুল প্লাজা দেয় এসে বসে আছে। তো 2025 সালে টুল প্লাজা ম্যানুয়ালি কালেক্ট করা আসলে খুবই একটা বাজে দেখায় আসলে। আমরা এখনো আসলে 100 বছর পিছনে আছি। আপনি পাশের দেশ ইন্ডিয়াতে যান না কেন, সেখানে আপনি যদি যান তো সেখানে তাদের টুল প্লাজা নাই। ওইখানে কি করে, আপনি মোবাইলে যেভাবে রিসার্চ করেন, ওঠার আগে পাশের দোকান থেকে আর একটা কার্ড কিনে, বা যে কোনো থেকে আপনি মোবাইলে আপনি আপনার আছে ব্যালেন্স আছে, আপনার বিকাশে ব্যালেন্স আছে, আর আপনার এর মধ্যে এই যে আপনার যে গাড়ির মধ্যে একটা আইডিয়া আছে, স্টিকার আছে। সো গাড়ি যখন টুল প্লাজায় ঢুকবে, অটোমেটিক্যালি আপনার টাকাটা কেটে নিবে। আপনার ফোনে মেসেজ চলে আসে যে ইউ এত টাকা হ্যাজ বিন ডিডাক্টেড ফ্রম ইউর অ্যাকাউন্ট ফর ইউজিং দিস টুল প্লাজা। এরকম ইন্ডিয়াতে আছে। তো এটা হয় কি, এটা গাড়ি হাই স্পিডে যাচ্ছে, তার টুল প্লাজায় থামা লাগে না, যে আমার গাড়িটা টাকাটা দিব তারপর আমি যাব। সো এই টুল প্লাজায় কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। কারণ দেখবেন একটা গাড়ি দাঁড়ায় আছে, প্লাজায় দিচ্ছে, টাকা দিচ্ছে, পিছন থেকে ধম করে আর একটা ট্রাক এসে লাগাই দিছে, সে ট্রাক ব্রেক ব্রেক করা নাই। তো গাড়িগুলো স্পিডে আসতেছে, এটা আমি কয়েকদিন পর পর ব্যাপারে দেখি যে টুল প্লাজা অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই জিনিসটা কেন বাংলাদেশে এখনো আছে, এটা আমি আসলে জানি না। কারণ হয়তো বা কয়েকদিন যদি, আগে পদ্মা সেতুতে হইলো স্যার। হ্যাঁ, কারণ ধরেন আপনি যদি টাকাগুলো ম্যানুয়ালি কালেক্ট করেন, এই টাকাগুলো আসলে 2 নম্বরই করে একটু সোজা। কারণ আপনার তো কোনো ইয়ে থাকে, রেকর্ড থাকতেছে না। আপনি যদি এখানে 100 টাকা কালেক্ট করে আপনি যদি 80 টাকা দেখান, আপনার কেউ কিন্তু ধরতে পারবে না, তাই না? হ্যাঁ, এনে 80 টাকারই গেছে।
আপনি, আপনার কাছে প্রুফ আছে 100টা গাড়ির কাছে নাই, কিন্তু আপনি যদি সব ইলেকট্রনিক করেন, এখানে কিন্তু কত কয়টা গাড়ি আসতেছে, কত টাকা হচ্ছে, সব কিন্তু একদম মনিটর, তাই না? এবং সব কিন্তু এন্ট্রি হচ্ছে। তো ওইটা ওইটা কিন্তু আমাদের এনে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। তো এটা কি এই কারণেই এখনো বাংলাদেশে করে কিনা করে না কিনা আমি জানি না, নাকি অন্য কোনো কারণ, বাট এটা আসলে ওদের সাথে করা উচিত। ইন্ডিয়াতে করে ফেলতে পারছে, বাট আমরা এখনো করতে পারি নাই। এটা আসলে সিঙ্গাপুরে তো আছেই, আমরা সিঙ্গাপুর আমেরিকা তো বাদ দিলাম, বাট ইন্ডিয়াতে করছে, আমরা করতে পারতেছি না। এটা খুব একটা প্যাথেটিক ব্যাপার। আর যাই হোক, সো এরপরে আমরা এখানে আসি যে, তারপর ধরুন এটা এই যে আরো কিছু শহর বলছে যে মিনেসোটায় কাজ করে, আপনার পরমানেন্ট মিনেসোটায় তারা এরা নিয়ে আসছে। তারপর ইউরোপীয় ইউনিয়নে তারা তাদের যে ফ্রেট ফ্রেট মানে মালামাল, যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল যাচ্ছে, এই সবগুলা তারা আসলে এই জিনিসটা দিয়ে করে, ইন্টেলিজেন্টলি ট্রাফিক কম্পিউটার বেস কাজ করে। একটু পড়বেন এই জিনিসগুলা। সো এই চ্যালেঞ্জ এখানে আছে, চ্যালেঞ্জ গুলো এখানে আছে যে ডাটা ডাটা একটা অ্যাভেলেবিলিটি সমস্যা। ঢাকা শহরে নিয়ে আপনি যদি কাজ করতে যান না, সবচেয়ে বড় যে সমস্যা যেটা বলবো সেটা হলো আপনি ডাটা নাই, ডাটা পাবেন না। আপনি কোনো একটা কাজ করতে যান, ডাটা নাই, ডাটা নাই, এটা একটা সমস্যা। কারণ ডাটা গুলা বাংলাদেশ আসলে মঞ্জুর করে না। আপনি যদি ধরেন ইউএস এর ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টের ওয়েবসাইটে যান, সেখানে কয়টা অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সব ডাটা দেওয়া আছে। কোন রাস্তায় কয়টা গাড়ি যাচ্ছে, আজকে কত গেছে, 1 বছর আগে কত গেছিল, 10 বছর আগে কত গেছিল, সব ডাটা এখানে আছে। তো আপনি ইচ্ছা মতো অ্যানালাইজ করতে পারেন, ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন, আপনার থিসিসে কাজ করতে পারেন। মানে ইউএস এর রুট গুলো আলোচনা হবে, বাংলাদেশে কোন রাস্তায় ওদের তো কয়টা স্যার সবগুলো সিসি ক্যামেরাই, মানে সব রোডই হচ্ছে সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত, যার হ্যাঁ, কারণে এগুলো কম হয়। এবং মানে মামলা, বাংলাদেশে, ওই যে পুলিশের মামলার ক্ষেত্রেও তো স্যার ওটা অটোমেটিক মামলা হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, বাট আমরা যেটা বলতেছিলাম, হ্যাঁ, ওদের এখানে এই জিনিসগুলো আছে। আমি দেখছি ওদের ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন প্রচুর ডাটা এখানে। আর বাংলাদেশে এই জিনিসগুলো আসলে খুবই আনরিপোর্টেড থাকে। এটা একটা বিশাল বড় সমস্যা। সো ডাটা পাওয়া একটা সমস্যা, এবং অ্যালগোরিদম অনেক সময় কমপ্লেক্স অ্যালগোরিদম ইউজ করা হয়, এবং প্রাইভেসি এবং সিকিউরিটি কিছু কনসার্ন থাকতে পারে, যেহেতু রেকর্ড করা হচ্ছে সিসিটিভি দিয়ে। সো আর ইমার্জিং টেকনোলজি এখানে বলছে সেটা হলো বিগ ডাটা অ্যানালিটিক্স। বর্তমানে একটা জিনিস খুবই বেশি চলতেছে যে বিগ ডাটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং বা এআই, এগুলোতে যে বিগ ডাটা অ্যানালাইসিস মানে মিলিয়ন মিলিয়ন ডাটা নিয়ে কাজ করে, মিলিয়ন মিলিয়ন ডাটা কাজ করে। সো এর একটা ইমার্জিং টেকনোলজি কানেক্টেড অটোনোমাস ভেহিকেল। এটা বর্তমানে আপনি যদি দেখেন, আহ, লস অ্যাঞ্জেলস অ্যান্ড সান ফ্রান্সিসকো, এই দুটা শহরে আসলে অটোনোমাস ভেহিকেল চলে। আপনি যেভাবে উবার কল করেন বা পাঠাও কল করেন, এইভাবে ওইখানে গুগলের ধরেন ওএমএ চলতেছে, আপনি ওইখানে গুগল ওএম ওয়েবসাইটে ঢুকে আপনি একটা অটোনোমাস ভেহিকেল কল করবেন, অটোনোমাস ভেহিকেল আসবে, দেখবেন গাড়ি আসছে, কোনো মানুষ আসে নাই, আপনি উঠবেন, আপনার নিয়ে যাবে, আপনার রেখা দিবে, একদম একদম ড্রাইভারলেস। এমন না যে রিমোটলি কেউ 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 চালাচ্ছে, রিমোটলি কেউ চালাচ্ছে না, একদম পুরোপুরি ড্রাইভারলেস ওই কারটা। সো গুগলে সার্চ দিলেই পাবেন যে গুগল ওয়েমো ইন সান ফ্রান্সিসকো বা লস অ্যাঞ্জেলস, বা গুগল অটোনোমাস কার এর রানিং, সো রাইডিং, এরকম। সো এই জিনিসগুলো এখানে বলছে, ইন্টারনেট অফ থিংস এই জিনিসটা আসলে আসতেছে, অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এই জিনিসগুলো এখানে আসতেছে। সো এই ছিল আসলে আমাদের কাহিনী।